গুলা এগুলা হচ্ছে পুরোটাই কিছু অ্যামেনোরিয়ার মানে অ্যামেনোরিয়া নিয়ে যে রোগীগুলা কমপ্লে আমাদের কাছে প্রেজেন্ট করে সেই টপিকস গুলাই প্রাইমারি অ্যামেনোরিয়া, সেকেন্ডারি অ্যামেনোরিয়া, এটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। তো আজকে যে ডিসকাশন এটাতে যেহেতু আমাদের আবার কেস ক্লাস আছে, তো কেস ক্লাসে আমরা হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়াটা নিয়ে কথা বলবো। প্রাইমারি অ্যামেনোরিয়া আমাদের কেস থাকে, মুলারিয়া, নাইজেনেসিস, টার্নার, এগুলো কেস দেয়। তো সেজন্য প্রাইমারি অ্যামেনোরিয়াটা আমরা হচ্ছে নেক্সট রবিবারে ক্লিয়ার করব। আজকের সেকেন্ডারি অ্যামেনোরিয়া মেনলি আমরা ডিসকাস করবো এবং এর মধ্যে পিসিওএস এটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, যদি কোনো রোগী, কখন আমরা সেকেন্ডারি অ্যামেনোরিয়া বলি? সেকেন্ডারি অ্যামেনোরিয়া বলে একেবারে রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল যাদের, তাদের যদি টানা একদমই ঠিকঠাক সবসময় হয় 3 মাস না হলে তাকেও আমরা সেকেন্ডারি অ্যামেনোরিয়া বলতে পারি। অথবা যেটা বলা হয় যে যাদের রেগুলার সাইকেল ছিল সেখানে 6 মাস তার মাসিক হচ্ছে না, ইট উইল বি কনসিডার্ড অ্যাজ এ কেস অফ সেকেন্ডারি অ্যামেনোরিয়া। সেই সেকেন্ডারি অ্যামেনোরিয়া যখন একটা রোগী আসে, আমাদের ইভালুয়েশনটা কিভাবে শুরু হবে যদি একদম প্র্যাকটিক্যালি গিয়ে ধরি। ইভালুয়েশনটা শুরু হয় যে যেহেতু তার মাসিক হচ্ছে না কিন্তু রেগুলার তার সাইকেল ছিল, প্রথম এক্সক্লুশনই করতে হয় ইজ দেয়ার এনি প্রেগন্যান্সি, তার কোনো প্রেগন্যান্সি হলো কিনা, কারণ আননোটিসড প্রেগন্যান্সি ইজ ওয়ান অফ দ্য কমন কজ। হলো না, প্রেগন্যান্সি না, আমরা প্রেগন্যান্সি এক্সক্লুড করেছি। তারপরে যখন মাসিক হচ্ছে না তখন প্রথমে আমরা দিই হচ্ছে তাকে একটা প্রোজেস্টেরন উইথড্রয়াল টেস্ট। প্রোজেস্টেরন উইথড্রয়াল টেস্ট মানে তাকে একটা শর্ট কোর্সের হাই ডোজ প্রোজেস্টেরন দেওয়া হয় এবং তারপরে তাকে অফ করতে বলা হয়। যেহেতু প্রোজেস্টেরন উইথড্রয়াল টেস্টে যদি তার ব্লিডিং হয়, এটা বোঝাই দেয় যে তার শরীরে ওভুলেশন হচ্ছিল না এবং প্রোজেস্টেরন এসে সেটা উজ্জ্বল হয় নাই দেখে রোগীটার মাসিক হয় নাই। তাহলে তাহলে তার প্রোজেস্টেরন নাই কেন, ওভুলেশন হয় না, অ্যানোভুলেশন। তাহলে অ্যানোভুলেশন কেন সেটা এবার খোঁজার চেষ্টা করা হয়। যখন প্রোজেস্টেরন উইথড্রয়াল টেস্ট, যেটাকে আমরা প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট বলি, সেটা পজিটিভ হয়। কিন্তু যদি প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট নেগেটিভ থাকে তখন তাকে ওসিপি দেওয়া হয়। ওসিপি দিয়ে তারপর ওসিপির উইথড্রয়াল দেওয়া হয়। ওসিপির উইথড্রয়াল দেওয়ার পরে যদি তার ব্লিডিং হয়, এটা বোঝায় যে শরীরে তার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুইটাই ছিল না, সেজন্য বাইরে থেকে আমি তাকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দিয়েছি এবং সে তার মেনস্ট্রুয়েশন হয়েছে, এটা দিয়ে বোঝাচ্ছে। তো সেই এইটা বোঝায় যে তার শরীরে কেন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন নাই, ওভারিয়ান কোনো অ্যাবনর্মালিটি কিনা বা তার উপরে কোনো অ্যাবনর্মালিটি কিনা, হাইপোথ্যালামো পিটুইটারি, সেই ইভালুয়েশনটা তখন শুরু হয়। আর যদি আমার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দেওয়ার পরেও রোগের ব্লিডিং না হয়, তখন খোঁজার চেষ্টা করা হয় যে এন্ডোমেট্রিয়াল কোনো অ্যাবনর্মালিটি কিনা, কারণ এন্ডোমেট্রিয়াম টোটালি নন রেসপন্সিভ, তাহলে কোনো অ্যাডহেশন হয়ে গেল কিনা, এন্ডোমেট্রিয়াল ড্যামেজ হয়ে গেল কিনা, লোকাল কোনো কজ কিনা, সেটা খোঁজার চেষ্টা করা হয়। তাহলে সেকেন্ডারি অ্যামেনোরিয়াকে এভাবে 3টা ব্রড বেজে ভাগ করে ইভালুয়েট করা হয়। প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট পজিটিভ, তাহলে হচ্ছে অ্যানোভুলেশনের কজ খোঁজা। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন উইথড্রয়াল টেস্ট পজিটিভ, তখন হচ্ছে ওভারি অথবা হাইপোথ্যালামো পিটুইটারি কোনো কজ কিনা সেটা খোঁজা। আর যার কোনোটাই পজিটিভ হলো না, ইউটেরাসের নিজস্ব কোনো প্যাথোলজি কিনা সেটা খোঁজা। এই 3টা ফরম্যাটে আমরা সেকেন্ডারি অ্যামেনোরিয়াকে ইভালুয়েট করে থাকি। এই সেকেন্ডারি অ্যামেনোরিয়ার মধ্যেই অনেকগুলো কজ আছে। যদি আপনি একটু চিন্তা করেন, আমরা যদি হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস ধরে কথাগুলো বলি, হাইপোথ্যালামো দেখা যাচ্ছে কি, পিটুইটারি, ওভারি এন্ড দেন ইউটেরাস, এটা ধরে যদি কথা বলি, 1 মিনিট আমি ঠিক করে দিই। আচ্ছা, এখন আমি যে রোগীটাকে দিলাম হচ্ছে প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট পজিটিভ, তার মানে আমি যাচ্ছি হচ্ছে অ্যানোভুলেশনের খোঁজা। তাহলে অ্যানোভুলেশনের কি কি হতে পারে, এটা পিসিও কিনা, পিসিওর কোনো পিকচার আসছে কিনা, ওবেসিটি হয়ে হলো কিনা, এখানে থাইরয়েড অ্যাবনর্মালিটি আছে কিনা, প্রোল্যাকটিন, এই জায়গাটা এখানে প্রথম ইভালুয়েশন একটা চলে আসে। আর প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট নেগেটিভ, তখন আমরা যাব হচ্ছে বোথ ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন দিলাম, তারপরে আমরা গেলাম।
সেখানে যদি আমরা ব্লিডিং পাই তখন আমরা খুঁজতে যাচ্ছি হাইপোথ্যালামো পিটুইটারি এন্ড ওভারিয়ান। আর যার নেগেটিভ তখন আমরা খুঁজতে যাচ্ছি হচ্ছে ইউটেরাসের ইটসেলফ কজ ইন দ্য ফর্ম অফ সাইনিকিয়া ফর ইনফেকশন, টিউবারকুলোসিস, এন্ডোমেট্রিয়াল ড্যামেজ, এগুলো যেগুলো। তাহলে আমার যখন এই যে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান কজ খুঁজতে যাচ্ছি সেখানে কি হতে পারে, এই জন্য আমরা যখন দিব প্রথমে তার দেওয়া হয় মিনিমাম যদি টেস্ট দিই ইট ইজ এফএসএইচএলএইচ। এফএসএইচএলএইচ কি রকম হতে পারে? 3 রকম হতে পারে। এফএসএইচএলএইচ বেড়ে গেছে, এফএসএইচএলএইচ কমে গেছে, এফএসএইচএলএইচ ইকুয়াল আছে, মানে ইউ। ঠিক আছে, এফএসএইচএলএইচ বাড়তি এখানে চলে আসে যে ওভারিয়ান কজ, ওভারিয়ান নিজস্ব কজ ইন দ্য ফর্ম অফ ওভারিয়ান ফেইলিওর, সেটা হতে পারে টার্নার মোজাইক, সেটা হতে পারে রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম, সেটা হতে পারে প্রিমেচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি। ওই জায়গাগুলো তখন খোঁজার চেষ্টা করা হয়। হ্যাঁ, আচ্ছা। আর যখন হচ্ছে এফএসএইচ কম, মানে সাপ্রেশন হয়ে আছে, সেখানে কোনো টিউমার হয়েছে কিনা, টিবি হয়েছে কিনা, ইনফেকশন কিনা, এগুলো দেখা হয়। যখন এই ইউটা অনেকটা অ্যানোভুলেশনের সাথে মার্জ করা। হ্যাঁ, এখানকার কজগুলোই এখানেও আবার অনেক সময় দেখা হয়, কারণ অনেক সময় প্রজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট সবসময় পজিটিভ নাও হতে পারে। সেখানে আমাদের টোটাল ইউ গোনাডোট্রফিক কিনা, এখানে খুব বেশি হলে আমরা টিএসএইচটা দেখি, প্রোল্যাকটিনটা দেখি, এগুলো সবগুলো তখন দেখার চেষ্টা করা হয়। লেট অনসেট সিএইচ কিনা, হ্যাঁ লেট অনসেট সিএইচ কিনা, কোনো হরমোন প্রডিউসিং টিউমার কিনা, ওভারিয়ান টিউমার, অ্যাড্রেনাল টিউমার, এই জায়গাগুলো তখন চলে আসে সেকেন্ডারি কজেস, সেকেন্ডারি অ্যামেনোরিয়ার কজেস হিসেবে। আর লোকাল ইউটেরাসের কজ তো আমরা বলেই দিয়েছি। তাহলে দিজ আর দ্য কজেস অফ সেকেন্ডারি অ্যামেনোরিয়া। এবার আমার যখন আমার ইভালুয়েশনে গিয়ে কিছু হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন করে করে আমরা বাকিগুলোকে এক্সক্লুড করি, এবং ইট ইজ দ্য ফরম্যাট। এবং প্রতিটা জিনিসে আপনি দেখবেন আপনি নিচে থেকে উপরে যাবেন, ইউটেরাসের কোনো অ্যাবনর্মালিটি, তারপরে ওভারি, তারপরে পিটুইটারি হাইপোথ্যালামাস, কারণ পিটুইটারি হাইপোথ্যালামাসের আরো অনেক কাজ আছে। তো সেজন্য আমরা উপর থেকে শুরু করি না, আমরা ইউটেরাসের কোনো ডিফেক্ট কিনা সেখান থেকে আস্তে আস্তে আমরা উপরে যাওয়ার চেষ্টা করি, হোয়াট এভার ইট ইজ। তো সেকেন্ডারি অ্যামেনোরিয়াতে এভাবে আমরা যাই। এবং আপনি এবার যখন যাচ্ছেন, এবারে কিন্তু বারবার ফার্দার ইভালুয়েশন কি কি করবেন সেটা তখন হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে আমরা যদি এগুলো দেখি, এগুলোর ইনভেস্টিগেশন আমরা দিয়ে দিচ্ছি। আমরা লেট অনসেট সিএইচ, ওভারিয়ান টিউমার, অ্যাড্রেনাল টিউমার, সেখানে আমরা অ্যাড্রোজেন স্ট্যাটাসটা দেখার চেষ্টা করি। অ্যাবডোমিনাল সিটি দেখছি টু অ্যাসেস ওভারিয়ান টিউমার, অ্যাড্রেনাল টিউমার, সেগুলো দেখছি। আমরা ব্রেইনের সিটি স্ক্যান, এমআরআই, এগুলো আমরা করতে পারি, ব্রেইনে কোনো টিবি হলো কিনা সেটা দেখার জন্য। এটার জন্য আমাদের ক্যারিওটাইপিং চলে আসে, অটোইমিউন প্রোফাইল দেখা সেটা চলে আসে। এইভাবে আমার কিন্তু সব ইনভেস্টিগেশন গুলাও সেকেন্ডারি অ্যামেনোরিয়া হিসেবে ইভালুয়েশন চলে আসে। শুধু যদি আপনি এই ফরম্যাটটা মাথায় রাখেন, তাহলে হাউ ইউ ইভালুয়েট হার ফার্দার খুব ভালো মতো একটা ব্রড কোশ্চেনে চলে আসে, যেটা অলরেডি এবারে এসেছে। আচ্ছা, এখন এই সেকেন্ডারি অ্যামেনোরিয়ার মধ্যে আমরা খুব বেশি পাচ্ছি কোনটা, সেটা হচ্ছে আমাদের পিসিওএস। এটা আমাদের খুব বেশি পাওয়া হয়। তো পিসিওএস এর রোগীগুলো আমরা কি কি ভাবে পাই, প্রেজেন্টেশন কি কি রকম থাকে একটা পিসিওএস এর রোগী? পিসিওএস এর রোগী একটা হচ্ছে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নিয়ে প্রেজেন্ট করতে পারে, যে তার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি আছে, এভাবে সে প্রেজেন্ট করতে পারে। সে আপনার কাছে ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করতে পারে। সে আপনার কাছে ওবেসিটি নিয়ে প্রেজেন্ট করতে পারে, যে সে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। সে হার্সুটিজম নিয়ে প্রেজেন্ট করতে পারে, যে তার বিউটিফিকেশনের প্রবলেম হচ্ছে। একনি নিয়ে সে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। এরকম বিভিন্ন রকম প্রেজেন্টেশন নিয়ে তারা আসে। তো এই যে পিসিওএস এর প্রেজেন্টেশন, এইটা আবার বিভিন্ন এইজে বিভিন্ন রকম। যেমন এট পিউবার্টি, পিউবার্টিতে তাদের হচ্ছে লেট এজ অফ মেনস্ট্রুয়েশন, ডিলেড মেনার্কি, এটা তাদের থাকতে পারে, ডিলেড মেনার্কি। তারপরে হচ্ছে যখন তারা অ্যাডোলিসেন্টে গেল, তখন তার হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, তখন তার হচ্ছে ওবেসিটি, তখন তার বডি হেয়ার, এক্সেসিভ বডি হেয়ার, এগুলো আসছে। রিপ্রোডাক্টিভ পিরিয়ড, ইনফার্টিলিটি আছে, আরপিএল আছে, তার সাথে বাকি প্রবলেম গুলো থাকে। একটু লেটার এজ গ্রুপ, সেখানে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, সেখানে ইভালুয়েট করলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, ইভেন কিছু কিছু ক্ষেত্রে কার্সিনোমা পেতে পারি, মেটাবলিক অ্যাবনর্মালিটি পেতে পারি, ডায়াবেটিস পেতে পারি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়ে গেছে সেটা আমরা পেতে পারি, বিভিন্ন রকমের করোনারি আর্টারি ডিজিজ নিয়ে তারা ভুগছে, ডিসলিপিডেমিয়া তাতে ভুগছে, ডায়াবেটিস মেলাইটাসে তারা ভুগছে। এই প্রবলেম গুলো আমরা পেতে পারি। পেরিমেনোপোজাল, মেনোপোজাল গ্রুপেও আমরা পেতে পারি।
তাহলে পিসিওএস রোগীটার ভ্যারিড কাইন্ড অফ প্রেজেন্টেশন, এবং সেটা এইজ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। এবং ইভেন এটা এরকম না যে মানে সবসময় ওই এজেই হতে হবে, আর্লিয়ারও হয়ে যেতে পারে যদি মেটাবলিক ডিরেঞ্জমেন্ট গুলো অনেক বেশি হয়। এইটাকে আমরা বলছি হচ্ছে স্পেকট্রাম অফ প্রেজেন্টেশন, যে এক এক সময় এক এক ভাবে তারা প্রেজেন্ট করে। এখন পিসিওএস টা জিনিসটা কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে হলে আমার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। এর মধ্যে প্রচন্ড একসেপ্টেড ক্রাইটেরিয়া হচ্ছে রটারড্যাম ক্রাইটেরিয়া। রটারড্যাম ক্রাইটেরিয়াটা হচ্ছে সবচেয়ে একসেপ্টেড ক্রাইটেরিয়া টু ডায়াগনোস পিসিওএস। রটারড্যাম ক্রাইটেরিয়াতে তারা কি বলেছে? রটারড্যাম ক্রাইটেরিয়াতে 1 নাম্বার বলেছে অলিগো অর অ্যানোভুলেশন, এবং তার প্রেজেন্টেশন হিসেবে আমরা পেতে পারি অলিগো অথবা অ্যামেনোরিয়া। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, যে তার একটা মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি থাকবে, যে তার মাসিক দেরিতে হয় অথবা হয়ই না, এরকম একটা প্রেজেন্টেশন। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল অর বায়োকেমিক্যাল হাইপারএন্ড্রোজেনিজম। ক্লিনিক্যাল অর বায়োকেমিক্যাল হাইপারএন্ড্রোজেনিজম, হ্যাঁ, হাইপারএন্ড্রোজেনিজম। Excluding other causes of hyperandrogenism. Other causes has been excluded. আদার কজেস গুলোকে আমরা এক্সক্লুড করেছি, শুধু আমরা ক্লিনিক্যালি অন্য কজ নাই, কোনো কজই পাচ্ছি না, কিন্তু তার একটা হাইপারএন্ড্রোজেনিজম পিকচার আছে। আর একটা হচ্ছে বাইলেটারাল প্রেজেন্টেশন অফ পলিসিস্টিক ওভারিয়ান, পলিসিস্টিক ওভারি, যেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি আমরা পাই। তো এই জিনিসটা যখন আমরা পাচ্ছি, এই তিনটার এনি 2 আউট অফ 3ও যদি থাকে, এনি 2 যদি হয়, তখন তাকে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করছি এ কেস অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই হিসেবে। তাহলে উই আর ফলোইং রটারড্যাম ক্রাইটেরিয়া, কারণ মোস্ট অফ দ্য একসেপ্টেড ক্রাইটেরিয়া হচ্ছে এটা, যেটা দিয়ে আমরা ইজিলি পিসিওএস কে ডায়াগনোসিস করতে পারি। চান্স অফ মিস এখানে অনেকই কম। আচ্ছা, তাহলে এই যে ঘটনাটা ঘটলো, যে তার হচ্ছে এনি 2 আউট অফ 3 আমরা ক্লিনিক্যালি যদি পাই যে তার মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি এবং সেটা এই ধরনের, এবং আমরা যদি ক্লিনিক্যালি পাই যে তার একটা মাইল্ড গ্রেড হার্সুটিজম আছে, আমরা এটাকে ক্লিনিক্যালি পিসিও বলতে পারবো। কিন্তু যদি আপনার কোনো কনফিউশন থাকে যে ওর হার্সুটিজমটা কেমন আমি বুঝতে পারছি না, একটু বেশি অন্য কোনো কারণ হতে পারে, অ্যাব্রাপ্ট অনসেট হতে পারে, হঠাৎ করে কোনো কিছুই ছিল না, হঠাৎ করে তার হার্সুটিজম, তাহলে সেটা অন্য কোনো কজ কিনা সেটা আমাদের বুঝতে হবে। এখন কথা হচ্ছে হোয়াট আর দ্য আদার কজেস অফ হার্সুটিজম, যেটা আমরা এক্সক্লুড করতে চাই। এখানে আমাকে আদার কজেস এক্সক্লুড করতে হবে ইন কেস অফ পিসিওএস। তাহলে আদার কজেস কি কি হতে পারে? আমাকে এই জায়গাটায় মেইনলি ফোকাস করতে হয় হার্সুটিজম আর কি কি কারণে হতে পারে। তাহলে হার্সুটিজম আর কি কি কারণে হতে পারে এটা যদি বুঝতে হয়, আমাকে জানতে হবে বডিতে অ্যান্ড্রোজেন কি কি আছে, কি কি রকম অ্যান্ড্রোজেন বডিতে আছে। বডিতে 5 রকমের অ্যান্ড্রোজেন আছে, 5 টাইপস। এই 5 টাইপস এর মধ্যে অ্যাকর্ডিং টু হায়ার পটেন্সি টু লোয়ার পটেন্সি যদি বলি, তাহলে ডাইহাইড্রো টেস্টোস্টেরন, তারপরে হচ্ছে টেস্টোস্টেরন, তারপরে হচ্ছে এপিঅ্যান্ড্রোস্টেরন, অ্যান্ড্রোস্টেনিডিয়ন, তারপর হচ্ছে ডাইহাইড্রো এপিঅ্যান্ড্রোস্টেরন, and then dihydroepiandrosterone sulfate। এই 5টা হচ্ছে আমাদের অ্যান্ড্রোজেন, এবং অ্যাকর্ডিং টু পটেন্সিতে, তারপরে তার মানে কি সবচেয়ে হায়ার পটেন্সি হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরনের, কিন্তু এটা বডিতে অ্যাক্টিভ ফর্মে থাকে, কাজ করলো, বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি দিল, এন্ড দেন ওয়াশ আউট হয়ে গেল, ও খুব শর্ট হাফ লাইফ, কাজ করেই চলে যায়। টেস্টোস্টেরন ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট হবে, সে অ্যাক্টিভিটি দিবে, বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি দিবে, এবং টেস্টোস্টেরন ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট হওয়ার জন্য এনজাইম লাগে হচ্ছে 5 আলফা রিডাকটেস এনজাইম। আচ্ছা, এপিঅ্যান্ড্রোস্টেরনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স খুবই কম, আমরা এটাকে খুব একটা ইভালুয়েট করি না। ডাইহাইড্রোএপিঅ্যান্ড্রোস্টেরন সালফেটের কিছু ইম্পর্টেন্স আছে। এটা আমি কিভাবে বুঝবো? আমার মাথায় রাখতে হবে হোয়াট আর দ্য সোর্স অফ অ্যান্ড্রোজেন। বডিতে অ্যান্ড্রোজেনের সোর্স কি কি আছে? বডিতে অ্যান্ড্রোজেনের সোর্স হচ্ছে ওভারি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড এন্ড ফ্যাটি টিস্যু। এই 3টা হচ্ছে বডিতে অ্যান্ড্রোজেনের সোর্স। এই 5টার মধ্যে ডাইহাইড্রোটেস্টোস্টেরন মেইনলি টেস্টোস্টেরন থেকে আসে, সেটা সেজন্য এটা কোনো জায়গা না, টেস্টোস্টেরন থেকেই সে কনভার্ট হয়, সেজন্য এটা না। কিন্তু এই যে টেস্টোস্টেরন, এপিঅ্যান্ড্রোস্টেরন, ডাইহাইড্রোএপিঅ্যান্ড্রোস্টেরন সালফেট, এগুলো এই 3টার যে কোনো একটা সোর্স থেকে আসে। এর মধ্যে বলা হয়
ডাইহাইড্রোপেন্ডোস্টেরন সালফেট এটা 100% হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসে, পুরাটাই সে অ্যাড্রেনাল গ্ল্যান্ড অরিজিন, সবসময় সে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসে। বডিতে এটা বেড়েছে মানে এটা অ্যাড্রেনাল কন্ট্রিবিউশন, কোন অ্যাড্রেনাল টিউমার কিনা বুঝে না। ডাইহাইড্রোপেন্ডোস্টেরনের মধ্যে 80%ই আসে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, তার মানে এটা বাড়লেও অ্যাড্রেনাল সোর্সই আমরা চিন্তা করবো। এপিএন্ডোস্টেরন দিয়ে আমরা খুব বেশি বুঝতে পারি না, ইকুয়াল কন্ট্রিবিউশন দেয়, সেজন্য বোঝা যায়ও না। টেস্টোস্টেরনের বেলায় কথা হচ্ছে, টেস্টোস্টেরনের লেভেল যদি 200-র উপরে চলে যায় তাহলে আমরা বলবো যে এটা হরমোন প্রডিউসিং ওভারিয়ান টিউমার, মানে ওভারিয়ান টিউমার যেটা হরমোন প্রডিউস করে তার কন্ট্রিবিউশন। হ্যাঁ, আর যদি এটা অ্যারাউন্ড 150-র মধ্যে থাকে, 150 নর্মালি চেয়ে বেড়েছে বাট 150 এটা পিসিওএস রেঞ্জের টেস্টোস্টেরন। এবং টেস্টোস্টেরন মেইনলি আমরা ওভারিয়ান চিন্তা করে কথাটা বলে থাকি, কারণ টেস্টোস্টেরন 25 আসে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এন্ড ওভারি, আর 50 আসে হচ্ছে ফ্যাট থেকে। এবং এখানে 200-র উপরে চলে গেলে এটা হরমোনাল প্রোডাকশনই মেইনলি চিন্তা করা হয় যে কোনো টিউমারাস কন্ডিশন বডিতে আছে কিনা। তো এই জন্য এই অ্যান্ড্রোজেন গুলো আমাদের আছে কিনা বা এই ধরনের কোনো পিকচার কিনা, আমি যখন হার্সুটিজম চিন্তা করছি ইট মে বি সাম আদার কজেস, সেখানে আমরা মেইনলি এই কজ গুলো খুঁজি যে তার কোনো ওভারিয়ান হরমোন প্রডিউসিং ওভারিয়ান টিউমার কিনা, অ্যাড্রেনাল টিউমার কিনা, পুশিং কিনা, তারপরে হচ্ছে তার ড্রাগ ইনডিউসড কিনা, তারপরে হচ্ছে যে তার হেয়ারেন সিনড্রোম বলে একটা জিনিস আছে, ওই জায়গাটাও আমরা খুঁজি। তার মানে আমরা লেট অনসেট সিএইচ কিনা এই জায়গাটা খুঁজে, আমরা এই জায়গাটা দিয়েই আমরা খোঁজার চেষ্টা করি। তো সেখানে ক্লিনিক্যালি কি কোনোভাবে বোঝার চেষ্টা করা যাবে? হার্সুটিজম যদি সিভিয়ার ডিগ্রি হয়, এটা পিসিও না, পিসিওতে সিভিয়ার ডিগ্রি হার্সুটিজম হয় না। এটা যদি অ্যাব্রাপ্ট অনসেট হয়, এটা পিসিও না, হঠাৎ করে বাড়ছে, এটা পিসিও না। পিসিও জেনারেলি ইনসাইডিয়াস অনসেট, গ্র্যাজুয়ালি বাড়ে। এখানে ফিচার অফ ভিরিলাইজেশন আছে, ইট ইজ নট ডিউ টু পিসিও। ভিরিলাইজেশন থাকবে কোথায়? হরমোন প্রডিউসিং অ্যাড্রেনাল টিউমার, ওভারিয়ান টিউমার, লেট অনসেট সিএইচ, এগুলোতে থাকবে ভিরিলাইজেশন। ভিরিলাইজেশন কথাটার মানে কি? মানে হচ্ছে ভিরিলাইজেশনে হার্সুটিজমের সাথে আরো কিছু মেল পিকচার আমরা পাই, যেমন তার ফ্রন্টাল ব্যালডিং থাকে, তার হচ্ছে হাই পিচ ভয়েস থাকে, তার হচ্ছে ব্রেস্ট অ্যাট্রফি থাকে, তার মাস্কুলিনাইজিং মানে মেল প্যাটার্ন মাসেল ডিস্ট্রিবিউশন তার দেখা যায়, মাসেল প্যাটার্ন দেখা যায়, তার গ্লাইটেরোমেগালি থাকে, এই জিনিসগুলো আমরা পাই। তো হার্সুটিজমের সাথে আমরা ভিরিলাইজিং এফেক্ট পাচ্ছি, অ্যাব্রাপ্ট অনসেট পাচ্ছি, সিভিয়ার স্ট্যাটাস পাচ্ছি, এগুলো সব ইন্ডিকেট করে দেয় এটা আদার কজেস। আমি এরকম কিছু পাচ্ছি না, একটা ইনসাইডিয়াস অনসেট মাইল্ড টু মডারেট, এটা পিসিওর পক্ষে যায়, এবং এটাই আমরা এক্সক্লুড করতে চাই বাই দিস। এবং সেখানেই আপনি এবার ক্লিনিক্যালি হিস্ট্রি নিলেন, তাকে এক্সামিনেশন করে দেখলেন, এবং ইনভেস্টিগেশনে এই টেস্টগুলো চলে আসে টু এক্সক্লুড আদার কজেস, এবং সেটা হচ্ছে মেইনলি হাইপার অ্যান্ড্রোজেনিজমের আদার কজেস আমরা এক্সক্লুড করতে চাই। এতটুকু ক্লিয়ার সবার কাছে? এতটুকু ক্লিয়ার? জি, আচ্ছা। এখন আমরা বলছি যে হার্সুটিজমের মাইল্ড, মডারেট, সিভিয়ার, বারবার এই কথাটা বলছি, এটা আমরা কিভাবে বুঝবো? এটা স্কোরিং সিস্টেম আছে বাই ফেরিম্যান গলওয়ে, ফেরিম্যান গলওয়ে সিস্টেম, এটা দিয়ে, কিন্তু এটা খুব বেশি ক্লিনিক্যালি অ্যাপ্লাইড না, তারপরেও এটা দিয়ে আমরা করি। এবং হার্সুটিজম কথাটার মানে কি? মিডলাইন ডিস্ট্রিবিউশন অফ হেয়ার, অ্যাবনর্মাল এরিয়াতে হেয়ার, মেয়েদের আপার লিপে হেয়ার থাকবে না, চিনেল হেয়ার থাকবে না, তারপর হচ্ছে ফ্রন্ট ব্যাকে হেয়ার থাকবে না, আপার আর্মে হেয়ার থাকবে না, যেগুলো মেইলের থাকে। ওর এই ধরনের এরিয়াগুলো যেখানে মেল হেয়ার থাকার কথা, সেই হেয়ার গুলাই ফিমেলের আছে, অ্যাবনর্মাল হেয়ার ডিস্ট্রিবিউশন। স্কোরিং করে মাইল্ড, মডারেট, সিভিয়ার, লেস দ্যান 8 হলে আমরা মাইল্ড বলি, 8 to 15 হলে আমরা মডারেট বলি, মোর দ্যান 15 হলে সিভিয়ার বলি, বাই অ্যাসেসিং দ্য এরিয়া অফ ডিস্ট্রিবিউশন অফ অ্যাবনর্মাল হেয়ার, কোথায় কোথায় আছে সেটা দিয়ে স্কোর সিস্টেম। এটা ফেরিম্যান গলওয়ে। ক্লিনিক্যালি আমরা খুব বেশি যে অ্যাপ্রুভড মানে খুব বেশি অ্যাপ্লাই করা হয় সেরকম ব্যাপার না, বাট আমরা একটা ওভারঅল অ্যাজিউম করে দেখি যে কি অবস্থা। আচ্ছা, এখন তাহলে আমি পিসিওতে কি কি নর্মালিটি পাচ্ছি? পিসিও, তাহলে পিসিওটা হচ্ছে কেন? এরপর তাহলে আমরা প্রথমে সিমটম দেখলাম কি কিভাবে আসে, স্পেকট্রাম অফ প্রেজেন্টেশন, সেখানে আমরা ক্রাইটেরিয়া কিভাবে ডায়াগনোসিসটা করি সেই ক্রাইটেরিয়াটা ফলো করি, সেখানে আমাদের কি কি এক্সক্লুড করতে হয় সেটা আমাদের জানতে হয়। এন্ড দেন এবার আসেন যে পিসিওসটা হচ্ছে কেন, হোয়াই পিসিওএস, এটা কেন হচ্ছে? এইটা বেসিক্যালি একটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার,
বাট এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, যতটা না এন্ডোক্রাইন তার চেয়ে বেশি এটাকে মেটাবলিক ডিসঅর্ডার হিসেবে ডিনোট করা হয় রিসেন্টলি। মানে পিসিওএস এ মেটাবলিক অ্যাবনর্মালিটি হয়, বাট ইট ইজ অলসো মেটাবলিক ডিসঅর্ডার এটা। এবং এটা একটা হেটারোজেনাস ডিসঅর্ডার। হেটারোজেনাস মানে হচ্ছে বডির বিভিন্ন কম্পার্টমেন্টকে সে নেয়, বিভিন্ন কম্পার্টমেন্ট মানে পুরো বডিকে আসলে সে এফেক্ট করে। এটা হচ্ছে হেটারোজেনাস ডিসঅর্ডার। হোয়াই ইট ইজ সিনড্রোম নট ডিজিজ। সিনড্রোম বলে দিয়ে এটাকে বলা হচ্ছে যে সে মাল্টিপল অর্গানকে ইনভলভ করে, মাল্টিপল কম্পার্টমেন্টকে ইনভলভ করে, এবং এটার একটা জেনেটিক কন্ট্রিবিউশন আছে। সিনড্রোম আমরা তখনই বলি যখন ওই ডিজিজটা হওয়ার জন্য একটা জেনেটিক কন্ট্রিবিউশন থাকবে এবং ডিজিজটা বিভিন্ন কম্পার্টমেন্টকে ইনভলভ করে হেটারোজেনাস প্রেজেন্টেশন দিবে। এবং সিভিয়ারিটি অফ প্রেজেন্টেশন আমরা কখনো বলতে পারবো না যে ওর 12 বছরেই হবে, ও 16 বছরে হবে। এটা ইন্ডিভিজুয়ালাইজড, এক একজনের এক এক রকম ভাবে হয়, এক এক বয়সে হয়, কিন্তু যে কোনো বয়সে তার এই ধরনের হওয়ার একটা থ্রেট থাকে। এটাকে আমরা বলছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা, তাহলে এটা হেটারোজেনাস, এটার জেনেটিক কন্ট্রিবিউশন আছে, এটা বেসিক্যালি একটা মেটাবলিক ডিসঅর্ডার ওভারঅল। তাহলে কি কি কম্পার্টমেন্ট ইনভলভ করে জিনিসটা আমরা পাই, এটাই হচ্ছে তার প্যাথোফিজিওলজি। এখানে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস অ্যাবনর্মালিটি হয়। হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস অ্যাবনর্মালিটি হয়। এখানে রোগীটার ওভারিয়ান এন্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ড হরমোনগুলোতে অ্যান্ড্রোজেন বেশি বেশি প্রডিউস হয়, বেশি বেশি অ্যান্ড্রোজেন তারা দেয়। নর্মালি কিন্তু ওভারিয়ান স্টেরয়েড হরমোন প্রোডাকশন আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের স্টেরয়েড হরমোন প্রোডাকশন আছে, ওদের সেখানে অ্যান্ড্রোজেনটা বেশি বেড়ে যায় এবং এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড ডিউ টু সাম অ্যাবনর্মাল এনজাইম অ্যাক্টিভিটি। ওদের ওবেস থাকে, ওবেসিটি তাদের এখানে কজ এন্ড ইফেক্টের মতো হয়ে রোল প্লে করে। ওদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, সেটা এখানে রোল প্লে করে। ওদের একটা ক্রনিক ইনফ্লামেটরি প্রসেস থাকে, সেটা এখানে রোল প্লে করে। তাহলে এই সব কিছু মিলাই এর এন্ড রেজাল্টে আমরা পিসিওএস এর প্রেজেন্টেশনটা পাই। এখন হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস অ্যাবনর্মালিটি এটা কিভাবে হচ্ছে, এটা কি ঘটনা ঘটায়? নর্মাল যখন হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস কাজ করে, হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ রিলিজ করবে এবং এটার একটা পালসেটাইল রিলিজ হবে প্রতি 90 সেকেন্ড পর পর। তার মধ্যে পিটুইটারি থেকে সে হচ্ছে এফএসএইচ এন্ড এলএইচ ইকুয়াল অ্যামাউন্টে সে রিলিজ করবে এবং সেজন্য 1:1 রেশিও থাকে তাদের, কারণ সে সমান স্টিমুলাস দেয়। এফএসএইচ কাজ করবে ওভারির ফলিকুলার সেলের উপরে আর এলএইচ কাজ করবে থেকা সেলের উপরে। থেকা সেলে এখানে অ্যান্ড্রোজেন কিছুটা প্রডিউস হবে এবং ফলিকুলার নর্মাল ম্যাচুরেশনের জন্য কিছু অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি লাগে। ফলিকুলার সেলে কিছু ম্যাচুরিং ফলিকল হবে, ম্যাচুরিং ওভারিয়ান ফলিকল। সে ফলিকল গুলো থেকে হচ্ছে ইস্ট্রোজেন রিলিজ হবে, ইস্ট্রোজেন রিলিজ হবে এবং সেই ইস্ট্রোজেনটা পিটুইটারি লেভেলে, হাইপোথ্যালামিক লেভেলে নেগেটিভ সাপ্রেশন দিবে। তাহলে ফার্দার এফএসএইচ রিলিজটাকে সে সাপ্রেস করবে, তাহলে ফার্দার ফলিকুলার সেল ম্যাচুরেশনকে সে সাপ্রেস করবে এবং একটা সিঙ্গেল ফলিকুলার ডেভেলপমেন্ট হবে এবং সেটার ওভুলেশন হবে, তারপরে তার মেনস্ট্রুয়েশন হবে। ইট ইজ আ নর্মাল সাইকেল। তারা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল দিয়ে সিঙ্গেল ফলিকুলার ডেভেলপমেন্ট করে এবং সেটা যখন ওভুলেশন হয় তারপরে গিয়ে তার মাসিক হবে। এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি। যখন অ্যাবনর্মালিটি হয় সেখানে দেখা যায় হাইপোথ্যালামাসে যে জিএনআরএইচ রিলিজ এটা হচ্ছে অনেক বেশি হয় এবং সেটা হচ্ছে সাস্টেইন রিলিজ হয়, একদম কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। পালসেটাইল রিলিজ এখানে হয় না, সাস্টেইন রিলিজ হয়। সাস্টেইন রিলিজ হলে তখন ওদের স্পেশাল প্রেডিলেকশন হয় ফর এলএইচ দেন দা এফএসএইচ। মানে এফএসএইচ কে সে কমায় তা না, বাট এফএসএইচ এলএইচ এর তুলনায় সাপ্রেস থাকে। সেজন্য রেশিওটা হয়ে যায় অল্টার 2:1 অথবা 3:1, কারণ তখন এলএইচ কে সে বেশি বেশি স্টিমুলেট করে। যেহেতু এফএসএইচ এলএইচ এর তুলনায় সাপ্রেস, সেজন্য এফএসএইচ দিয়ে যে ফলিকুলার সেল ম্যাচুরেশন এটা অতটা হয় না, সাপ্রেশনে থেকে যায়। বাট এলএইচ দিয়ে থেকা সেলকে স্টিমুলেট করা এটা কিন্তু খুব ভালো চলে, সেজন্য থেকাল কনসেন্ট্রেশন বাড়ে। আমরা সাদা সাদা জিনিস, ওভারিয়ান ভলিউম বাড়া, থিক ক্যাপসুল হওয়া, থেকাটা ঠিক হয়ে যাওয়া, এই জিনিসগুলো আমরা পাই কারণ থেকা সেলের অ্যাক্টিভিটি বেড়ে যায়। থেকা সেলের অ্যাক্টিভিটি বেড়ে এখানে কি প্রডিউস হচ্ছে? অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন প্রডিউস হচ্ছে। এই অ্যান্ড্রোজেনটা কিন্তু একটু বেশি বেশি প্রডিউস হচ্ছে কারণ এলএইচ বারবার স্টিমুলেট করছে। এই অ্যান্ড্রোজেনটা পেরিফেরাল সার্কুলেশনে যাবে, পেরিফেরিতে যাবে, সার্কুলেশনে চলে যাবে। সার্কুলেশনে গিয়ে সেটা অ্যারোমেটাইজেশনের মাধ্যমে
ইস্ট্রোজেন হবে, অ্যারোমেটাইজেশনের মাধ্যমে ইস্ট্রোজেন হবে। এখন এই ইস্ট্রোজেনটা ব্লাডেই কিন্তু, এবং বডি দেখছে যে বডিতে ইস্ট্রোজেন আছে, তখন সে পিটুইটারিয়ান হাইপোথ্যালামিক যে ইস্ট্রোজেনিক সাপ্রেশন সেটা শুরু করে। এটা তো নর্মাল, এখানেও হচ্ছিল, এখানেও হচ্ছে, কিন্তু এই ইস্ট্রোজেনের সোর্স হচ্ছে ফলিকুলার সেল, বাট এই ইস্ট্রোজেনের সোর্স হচ্ছে পেরিফেরাল অ্যারোমেটাইজেশন অফ অ্যান্ড্রোজেন। সেটা দিয়ে সেটাকে আবার সাপ্রেস করে দিচ্ছে পিটুইটারি হাইপোথ্যালামাস, যে হ্যাঁ ইস্ট্রোজেন বডিতে আছে, তোমার আর ম্যাচিওর হওয়ার দরকার নাই। তখন এফএসএইচ আরো সাপ্রেস হচ্ছে, এমনিতেই কিন্তু এফএসএইচ সাপ্রেস, এই ইস্ট্রোজেন গিয়ে এফএসএইচ কে আরো সাপ্রেস করে, ফলিকুলার সেলের ম্যাচুরেশনকে আরো স্টিডি করে ফেলে, বন্ধ করে ফেলে, রেজাল্টিং অ্যানোকুলেশন। এবং এইটাই ঘটনা ঘটাচ্ছে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাবনরমালিটির জন্য আমরা এখানে অ্যানোকুলেশন পাই। আমি কি বুঝাতে পারছি এই জিনিসটা? বুঝানো গেছে? তো কাইন্ডলি যদি আরেকবার রিপিট করতেন। কোন জায়গাটা বুঝছেন না? হ্যাঁ, পিসিএস এ যেটা হয় আর কি। পিসিওএস এ হচ্ছে সাস্টেইন রিলিজ অফ জিএনআরএইচ হবে, কন্টিনিউয়াস জিএনআরএইচ রিলিজ হচ্ছে, পালস রিলিজ হচ্ছে না। হ্যাঁ জি। সাস্টেইন রিলিজটা সে এলএইচ কে বেশি বাড়ায় দেন দ্য এফএসএইচ। এলএইচ বেড়ে গেল, অল্টারড রেশিও হলো, সে থেটা সেলকে স্টিমুলেট করে বেশি 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 অ্যান্ড্রোজেন হচ্ছে, সেই অ্যান্ড্রোজেনটা পেরিফেরাল সার্কুলেশনে ইস্ট্রোজেনে কনভার্ট হচ্ছে। ইস্ট্রোজেন পিটুইটারিয়ান হাইপোথ্যালামাসকে সাপ্রেস করছে, সাপ্রেস করে ফার্দার এফএসএইচ কে সাপ্রেস করে দিচ্ছে। নরমালি এফএসএইচ সাপ্রেসড, যেহেতু সারাক্ষণ জিএনআরএইচ রিলিজ হচ্ছে, এবং এই ইস্ট্রোজেন গিয়ে সে ওই সাইকেলটাকে আরো মেনটেন করে, এফএসএইচ কে আরো সাপ্রেস করে, এবং যখন এফএসএইচ সাপ্রেস হলো ফলিকুলার সেল ম্যাচুরেশন হতে আরো পারছে না, অ্যানোবুলেশন কে সে কনফার্ম করছে। বুঝাতে পারছি? জি আপু, ওই যে আপনার যে এলএইচ আর এফএস যে অল্টারড রেশিও ওটুকু বুঝছে, কিন্তু শুরুটা না বুঝতে পারতেছি না আপু, যে অল্টারটা হলো কিভাবে। সাস্টেইন রিলিজ আর পালস রিলিজ এই কথাটা তো বুঝতে হবে। পালস রিলিজ মানে 90 সেকেন্ড পর পর একটা একটা সে পালস দেয়, 90 সেকেন্ড পর পর সে রিলিজ হচ্ছে, 90 সেকেন্ড পর পর গ্যাপ। কিন্তু এখানে কন্টিনিউয়াসলি রিলিজ হচ্ছে, সারাক্ষণ, কোনো পালস রিলিজ না। পালস রিলিজ আর সাস্টেইন রিলিজ কথাটা এখানেই তো তফাৎ। ও আচ্ছা, সাস্টেইনড আর পালস রিলিজ কিসের হচ্ছে আপু? পালস রিলিজ হচ্ছে নরমালি, পালস রিলিজ মানে জি। কিছুক্ষণ পর পর রিলিজ, হওয়ার কথা, হ্যাঁ জি। সাস্টেইন রিলিজ হচ্ছে কন্টিনিউয়াস রিলিজ। আচ্ছা, এটা কিসের রিলিজ হচ্ছে? যারা those who are prone to develop PCOS তাদের কন্টিনিউয়াস হাই লেভেল জিএনআরএইচ থাকে। ও, এই জিএনআরএসটা বুঝতে পারতেছি। আচ্ছা জি, বুঝা গেছে এখন? জি জি। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে ওদের জেনেটিক্যালি ওদের সিপ জিন অ্যাবনর্মালিটি থাকে। এই জন্য সিপ জিন অ্যাবনর্মালিটির জন্য ওদের সাইটোক্রোম P450 এনজাইম অ্যাক্টিভিটিটা অ্যাবনর্মাল থাকে। সাইটোক্রোম P450 এনজাইম অ্যাক্টিভিটি অ্যাবনর্মাল, এবং এই এনজাইমটা ওভারিতেও কাজ করে, এই এনজাইমটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডেও কাজ করে, এবং দুইটাতেই সে অ্যান্ড্রোজেন প্রোডাকশনটাকে বাড়ায় ডিউ টু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি অফ দিস এনজাইম, সাইটোক্রোম P450 এনজাইম, এবং এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড। তাহলে এই রোগীটার অ্যান্ড্রোজেন বডিতে, একে তো এখানে অ্যান্ড্রোজেন বাড়ছে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস দিয়ে, আবার ওভারিয়ান অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কন্ট্রিবিউশনও এদের অ্যান্ড্রোজেন বাড়তে থাকে, এবং যখনই অ্যান্ড্রোজেন বাড়বে ও ওই সাইকেলটা মেনটেন করবে, ও পেরিফেরাল ইস্ট্রোজেনে কনভার্ট হবে, ও পিটুইটারিকে সাপ্রেস করবে, ও এফএসএইচ কে সাপ্রেস করবে, ও অ্যানোকুলেশন করবে, এই সাইকেলটা সে মেনটেন করে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি এই জায়গাটা? ওভারিয়ান অ্যাড্রেনাল গ্ল্যান্ড আইসোলেটেড ভাবেও এই কাজটাতে কন্ট্রিবিউট করে। জি। নেক্সট হচ্ছে ওবেসিটি। ওবেসিটিতে ওর অ্যান্ড্রোজেন থাকে কেন? ফ্যাটি টিস্যু, ওবেসিটি মানেই তো ফ্যাটি টিস্যু, তো ফ্যাটি টিস্যু থেকে অ্যান্ড্রোজেন আসছে, সে অ্যান্ড্রোজেন একই ঘটনা ঘটাচ্ছে। অ্যান্ড্রোজেন মানেই সে অ্যানোকুলেশন করে দিতে পারে, আইসোলেটেড অ্যান্ড্রোজেন অ্যানোকুলেশন করতে পারবে। 3, 4 কি এই রোগীগুলোর জেনেটিক্যালি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন রেজিস্ট্যান্স মানে এদের ইনসুলিন বেশি বেশি কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না। তো হাইপার ইনসুলিনেমিয়া ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে লিভার থেকে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন প্রোডাকশনটা সাপ্রেস হয়ে যায়।
লিভার থেকে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন প্রোডাকশনটা সাপ্রেস হয়ে যায়। সাপ্রেস হয়ে গেলে কি হবে? সাপ্রেস হয়ে গেলে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনের কাজ হচ্ছে সে অ্যান্ড্রোজেনকে বাইন্ড করে রাখে। অ্যান্ড্রোজেনকে বাইন্ড করে রাখলে সে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দিতে পারবে না, ভালো অ্যান্ড্রোজেনিক ইফেক্টটা একটু কমায় রাখে। কিন্তু যখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স সেখানে লিভার থেকে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন সাপ্রেস করে দিচ্ছে, সে কিন্তু ফ্রি অ্যান্ড্রোজেন বাড়ায় দিচ্ছে। ফ্রি অ্যান্ড্রোজেন বাড়ায় দেওয়া মানে আবার এই সাইকেল দিয়ে সে অ্যানোভুলেশন করছে। বুঝাতে পারছি? তাহলে আপনি দেখেন যাই হবে হোক আলটিমেটলি এই রোগীগুলো অ্যান্ড্রোজেন বেশি থাকে, মানে ওদের একটা হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া পিকচার থাকে, এবং এই রোগীগুলোর অ্যানোভুলেশন থাকে, তার সাথে রোগীগুলোর ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। দিজ আর দ্য ফাইনাল পিকচার, ফাইনাল সাম অফ পিকচার, যে পিসিও রোগীগুলো অ্যান্ড্রোজেন বেশি পাবো, অ্যানোভুলেশন পাবো, এবং রোগীগুলোর ইনসুলিন রেজিস্ট্যান্স পাবো। এতটুকু বোঝা গেছে? জি আপু, প্রসেসটা বুঝতে পারতেছি, কিন্তু এই যে যে সোর্স যেটা, হ্যাঁ, যে জেনেটিক কজ থাকবে ইনসুলিন রেজিস্ট্যান্টের, তো ইনসুলিন রেজিস্ট্যান্ট হলে ওর ফ্রি অ্যান্ড্রোজেন বেড়ে যাবে। ইনসুলিন বেশি হবে না, আগে ইনসুলিন বেশি থাকবে। হ্যাঁ হ্যাঁ, তা তো থাকবে। হ্যাঁ, তারপরে এই হাইপার ইনসুলিনটা কি করবে? অ্যান্ড্রোজেন সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনকে সাপ্রেস করে দিবে, লিভার থেকে প্রোডাকশন কমায় ফেলে, ফলে ফ্রি অ্যান্ড্রোজেন থাকবে। জি আচ্ছা। ঠিক কিন্তু আছে? আপু যে এই জেনেটিক ব্যাপারগুলো কোত্থেকে আসতেছে এই ইয়েতে? পিসিওএস এর জেনেটিক কন্ট্রিবিউশন আছে বলছি। কজের মধ্যে একটা হচ্ছে জেনেটিক। জেনেটিক্যালি তারা এগুলোতে সাসেপ্টিবল বাই দিস মেকানিজম। জি আপু, জি। ঠিক আছে? ওদের এনজাইমেটিক অ্যাবনরমালিটি, ইনসুলিন ঠিক মতো কাজ করতে পারে না, সেটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড। সেখানে ইনসুলিন বাড়তি, কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না। এগুলো জেনেটিক কন্ট্রিবিউশন, এটা আপনি কিছু করেন নাই, আমি কিছু করি নাই। কারণ ওর হইতে হলে একটা জেনেটিক সাসেপ্টিবিলিটি লাগবে, তার সাথে কিছু হরমোনাল ডিরেঞ্জমেন্ট লাগবে, এবং তার সাথে এই কাজগুলো হইতে হবে। শুধু জেনেটিক সাসেপ্টিবিলিটি হয়ে বসে থাকলে হবে না, তার সাথে এই প্যাথোফিজিওলজি গুলো হতে হবে ফর দ্য ডেভেলপমেন্ট অফ পিসিওএস। বুঝাইতে পারছি কি? জি জি। এখন ধরেন একটা রোগী জেনেটিক্যালি পিসিওএস এর জন্য প্রন, কিন্তু রোগীটা প্রচন্ড ভালো লাইফস্টাইল, সে মোটা হয় না, তার অ্যান্ড্রোজেনের সোর্স কম, সে ওইভাবে গ্লুকোজ খায় না, তার বডিতে ইনসুলিন এমনিই কম। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এগুলো দিয়ে দিয়ে সে কিন্তু কন্ট্রোল দিচ্ছে, তাহলে তোর পিসিও ডেভেলপমেন্ট দেরিতে হবে। এই জন্যই তো পিসিও এক একজনের এক এক বয়সে আসতেছে, এক একজনের একটু দেরি করে আসতেছে, যখনই সে মোটা হওয়া শুরু করেছে তখন হচ্ছে। তো এই জন্যই ভ্যারিয়েশন, কারণ কজ মাল্টিফ্যাক্টোরিয়াল। ওই মাল্টিফ্যাক্টোরিয়াল গুলো যখন বেটে বলে সব মিলবে, তখন সে ডিজিজ হিসেবে দেখা দিবে, সিনড্রোম হিসেবে দেখা দিবে। বুঝাতে পারছে কি? জি, তার মানে আপু ওর হচ্ছে জেনেটিক কজ গুলো রয়ে গেছে, কিন্তু লাইফস্টাইলটা ভালোর জন্য এই প্যাথোজেনেসিস গুলো আসতেছে না। আসতেছে না। জি জি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বুঝাইতে পারছি যে কি করে আমার এই মাল্টিফ্যাক্টোরিয়াল বিভিন্ন কম্পার্টমেন্টকে ধরে নিয়ে সে আমাকে ডিজিজটা দেখায়, এবং কি ডিজিজ দেখাচ্ছে এটা আপনি জানেন। এখন আসেন পিসিওএস এর কতগুলো ইফেক্ট আছে। কি কি ইফেক্ট আছে? লং টার্ম ইফেক্ট আছে, শর্ট টার্ম ইফেক্ট আছে। এটা বইয়ে সুন্দর করে চার্ট করে লেখা আছে, শর্ট টার্ম ইফেক্ট এন্ড লং টার্ম ইফেক্ট। আমি প্রথমে যদি শর্ট টার্ম ইফেক্ট বলি, এই যে তার হার্সুইটিজম, এই যে তার অ্যাকনি, অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স, ওয়েস্ট হেপ রেশিও অল্টার্ড বা ইনক্রিজড, তারপরে হচ্ছে ওয়েস্ট হেপ রেশিও কমে যাবে, তারপরে হচ্ছে তার ওবেসিটি, তার ইনফার্টিলিটি, তার মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি, এই ব্যাপারগুলো, তার আইজিটি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, এই জিনিসগুলো হচ্ছে শর্ট টার্ম ইফেক্ট। কেন হচ্ছে? হার্সুইটিজম ডিউ টু অ্যান্ড্রোজেন, অ্যাকনি, অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স, ওয়েস্ট হেপ রেশিওর অ্যাবনরমালিটি, ওবেসিটি, এই চারটাই কন্ট্রিবিউশন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের। ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এই চারটা পিকচার আমরা পাই। ইনফার্টিলিটি, মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি, ইট ইজ ডিউ টু অ্যানোভুলেশন। তার মাসে মাসে যে মাসিক হচ্ছে না, অ্যাভুলেশন হচ্ছে না, তার জন্য আমি এই মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি এন্ড ইনফার্টিলিটি পাচ্ছি। এবং আইজিটি, এইখানেও ইনসুলিন রেজিস্ট্যান্স রোল প্লে করে। তাহলে কেন এই শর্ট টার্ম ইফেক্ট গুলো কেন? সেখানে আমরা এই কজ গুলোই পাচ্ছি। ঠিক আছে? এবং দেখেন আমরা কিন্তু ওই প্যাথোফিজিওলজিতে ওইটাই খুঁজছিলাম, ওই তিনটেই পাচ্ছিলাম। একটা হচ্ছে অ্যান্ড্রোজেন এক্সেস, একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে অ্যানোভুলেশন। এই তিনটা দিয়ে এসে শর্ট টার্ম ইফেক্ট গুলো দিয়েছে। লং টার্ম ইফেক্টেও সে এগুলোরই কন্ট্রিবিউশন দেয়। কি?
এই রোগীটার আমি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস পাবো, এই রোগীটার আমি করোনারি আর্টারি ডিজিজ পাবো, এই রোগীটার আমি ডিসলিপিডেমিয়া পাবো, এই রোগীটার আমি মেটাবলিক সিনড্রোম পাবো, অথবা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এটা পাবো, এই রোগীটার আমি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পাবো। কেন কেন কেন? এখানে কি? এখানে হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, করোনারি আর্টারি ডিজিজ, ডিসলিপিডেমিয়া, মেটাবলিক সিনড্রোম ম্যাক্সিমাম এই কাজগুলো করে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের মাধ্যমে। ইনসুলিন রেজিস্ট্যান্স দিয়ে সেই অ্যাবনরমালিটি গুলো করে। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া কার্সিনোমা এটা হচ্ছে অ্যানোভুলেশন দিয়ে করে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটা তো ওবেসিটি, যেটা সে ওবেসিটি দিয়ে করে দিল, এবং ওবেসিটি কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স দিয়ে হয়। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু লং টার্ম কমপ্লিকেশনের মেজর কালপ্রিট, আর অ্যানোভুলেশনও একটা কালপ্রিট যেটা ম্যালিগন্যান্সির দিকে টার্ন নেয়। আমি কি বুঝাতে পারছি এই দুইটা জিনিস? জি আপু, কিন্তু ওবেসিটি আর ইনসুলিন রেজিস্ট্যান্সটা না মাথায় আসতেছে না। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে বেশি ইনসুলিন, তাহলে ওর তো সব সুগার ইউজ হয়ে যাবে, ব্লাড সুগার, তাহলে মোটা Blood হচ্ছে sugar- কেন? হ্যাঁ বলি, ওর যখনই ও খাচ্ছে মোটা হচ্ছে, শরীরে গ্লুকোজ আসতেছে, গ্লুকোজের রেসপন্সে প্যানক্রিয়াস থেকে ইনসুলিনও বের হচ্ছে। কিন্তু ইনসুলিন যে কাজ করবে, যে ইনসুলিন রিসেপ্টরে বসবে, তারপরে সে সেলের ভিতরে সিগন্যাল দিবে, এবং সে ব্লাড ট্রান্সপোর্টার গুলোকে সারফেস এনে গ্লুকোজকে এনগালফ করবে, এই কাজটা করতে পারে না। হয় রিসেপ্টরে প্রবলেম, অথবা রিসেপ্টর যে মরফোলজিক্যাল চেঞ্জ করবে বা সিগন্যাল দিবে, এগুলো প্রবলেম। এই প্রবলেম গুলোর জন্য ব্লাড ট্রান্সপোর্টার সারফেসে আসে না, গ্লুকোজকে এনগালফ করতে পারে না। এই যে কাজটা করতে পারছে না, এটাকে আমরা বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স। এই কথাটাকে আমরা বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে এন্ড রেজাল্ট কি? ও খাচ্ছে, ওর গ্লুকোজ বাড়ছে, এবং ওর ইনসুলিনও বাড়ছে, কারণ প্যানক্রিয়াসের সিক্রেশনে কোনো অসুবিধা নাই, সে গ্লুকোজ দেখলে প্যানক্রিয়াস তার ইনসুলিন ছেড়ে দিবে, ইনসুলিনও বাড়ছে। যত ইনসুলিন বাড়ছে, ইনসুলিন না কাজ না করার এটাও তো তত বেড়ে যাচ্ছে, মানে রেজিস্ট্যান্সও তো তত বাড়ছে। এটা কি বুঝতে আচ্ছা, পারছি? মানে কি ইনসুলিন রেজিস্ট্যান্ট মানে হলো অ্যাকশনে রেজিস্ট্যান্ট, মানে হ্যাঁ। ইনসুলিনের, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, যত ইনসুলিন বেশি, অ্যাকশনে রেজিস্ট্যান্স তত বেশি, আচ্ছা, মানে এবং অ্যাকশন তত তো করতে পারতেছে কমপ্লিকেশন না। বেশি। হ্যাঁ। ইনসুলিন ভালো আছে কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারতেছে না। না, হ্যাঁ, ওর শরীরে প্রচুর ইনসুলিন, কিন্তু এটা কোনো কাজ করে না, তো লাভ কি আমার? জি তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। হাইপার ইনসুলিনেমি, ইনসুলিন রেজিস্ট্যান্স, দুটা হাত ধরাধরি করে বাড়তেছে এবং বাইরে কমপ্লিকেশন গুলো দিচ্ছে। বুঝাতে পারছে কি? জি আপু, জি আচ্ছা, তাহলে এই হচ্ছে শর্ট টার্ম এন্ড লং টার্ম কমপ্লিকেশন। এগুলো আমাদের একটু জানতে হবে, কেন কেন হয় সেটাও আমাদের একটু বুঝতে হয়, কারণ এগুলো দিয়ে আমাদের অনেক সময় এসিকিউ তে প্রশ্ন চলে আসতে পারে। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটি, যেটা সে করতে পারে। বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটি সে কি করে? আপনি যদি প্রথমেই ধরেন যে কি করতেছে, সে এলএইচ রেস করে, তার হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসে, তার আগেও যদি বলি সে জিএনআরএইচ অনেক বেশি বাড়ায়, তার শরীরে জিএনআরএইচ অনেক বেশি বেড়ে থাকে, তার রেসপন্সে তার শরীরে এলএইচ অনেক বেশি থাকে, হাইপার সিক্রেশন অফ এলএইচ, এটা তার হয়। তার শরীরে অ্যান্ড্রোজেন অনেক বেশি, এটা তার হয়। আচ্ছা, তার শরীরে এইগুলোর সাথেই আর কি প্রবলেম হয়? বায়োকেমিক্যালি ইনসুলিন বেশি থাকে, হাইপার ইনসুলিনেমিয়া, এটা তার শরীরে থাকে। তার শরীরে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স টেস্ট থাকে, মানে গ্লুকোজ মেটাবলিজম তার ভালো হয় না। হ্যাঁ, আইজিটি লেভেলের গ্লুকোজ তার থাকে, এই সমস্যাটা তারা পায়। তাদের এদের সাথে কিছু অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকে, যেমন তার হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, টিএসএইচ অ্যাবনরমালিটি ইন দ্য ফর্ম অফ হাইপোথাইরয়েডিজম, তার প্রোল্যাকটিন বেশি, এটা তার হতে পারে। এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রবলেম, এটার সাথে হাত ধরে এই প্রবলেম গুলো অ্যাসোসিয়েটেড তার পাওয়া যায়। তো এটা হচ্ছে যে তার টোটাল, এটা বায়োকেমিক্যাল না বলে আমরা এন্ডোক্রাইন প্রবলেমও বলতে পারি, যে তার কি কি এন্ডোক্রাইন প্রবলেম হয়। এগুলো সব এন্ডোক্রাইনও, যে জিএনআরএইচ বেশি থাকে, এলএইচ বেশি থাকে, অ্যান্ড্রোজেন বেশি থাকে, ইনসুলিন বেশি থাকে, তাদের ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স থাকে, গ্লুকোজ লেভেল তার বেশি, টিএসএইচ প্রোল্যাকটিনও সাথে তাদের বেশি পাওয়া যায়। এটা হচ্ছে আরেকটা কথা। নেক্সট, আপু, টিএসএইচ বাড়ার কি কোনো মেকানিজম আছে? মানে আরবিএসটা তো বুঝলাম, কেন ব্লাড সুগার বেশি থাকলে। এইটা হচ্ছে তো- কোপ্যাথোলজি হিসেবে, ওভারঅল এন্ডোক্রাইন অ্যাবনরমালিটি হিসেবে তাদের আসে, এবং এটার সাথে এলএইচ এর একটা রিলেশন আছে। হাইপার সিক্রেশন অফ এলএইচ, মরফোলজিক্যালি এলএইচ এর দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আপনার ওই যে কি যেন বলে,
আলফা এন্ড বিটা, এটা এলএইচ এরও থাকে, এবং মরফোলজিক্যালি সেটা মনে হয় যেন টিএসএইচ এর সাথে বোধহয় হ্যাঁ সিমিলারিটি থাকে। হ্যাঁ, তখন থাইরয়েড গ্ল্যান্ড মানে এলএইচ চিনতে বেড়েছে পারে না। কিন্তু হ্যাঁ ওটা চিনতে পারে না, হাইপোথাইরয়েডিজমের একটা টিএসএইচ বেশি বেশি রিলিজ হচ্ছে না, টিএসএইচ স্টিমুলেট করে না, এবং হাইপোথাইরয়েডিজমের একটা পিকচার আসে। এটা একটা, আরেকটা হচ্ছে একটা কমপ্লেক্স মেকানিজম যেটা দিয়ে তার বডিতে থাইরয়েড, এটা এলএইচ ইয়ে করে। আর এলএইচ ইন্ডিভিজুয়ালি প্রোল্যাকটিনকেও স্টিমুলেট করে দিতে পারে, প্রোল্যাকটিনের যেটা সেটাকেও সে অল্টার করতে পারে। মানে এলএইচ এর ক্ষমতা আছে, পিটুইটারি তো সে সারাউন্ডিং এরিয়াকেও ঝামেলা করে, টিএসএইচ এর এরিয়া, প্রোল্যাকটিন রিলিজিং হরমোনের এরিয়া, এই জায়গাগুলোকেও সে ঝামেলা করে। কোপ্যাথোলজি হিসেবে হাইপোথাইরয়েডিজম, হাইপারপ্রোল্যাকটিনেমিয়া হতে পারে। বুঝাতে পারছি? জি। আচ্ছা, এরপরে আসেন ওদের একটা ম্যালিগনেন্সির পটেনশিয়ালিটি থাকে। ম্যালিগনেন্সি কি? ম্যালিগনেন্সির পটেনশিয়ালিটি ওদের হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, হাইপারপ্লাসিয়া থাকে, এটা তো আমরা বুঝেই গেছি, এটা অ্যানোভুলেশন দিয়ে হয়ে যাচ্ছে। এছাড়া ওদের ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং জিআই ক্যান্সার, এগুলো হওয়ারও ভয় থাকে ডিউ টু মেটাবলিক অ্যাবনর্মালিটি। তাদের যে পুরো শরীরে একটা মেটাবলিক অ্যাবনর্মালিটি থাকে, ওই জন্য তাদের এই প্রবলেম গুলো হতে পারে, কারণ দিজ আর দ্য মেটাবলিক ক্যান্সার। সেজন্য মেটাবলিক অ্যাবনর্মালিটি হওয়ারও ভয় ওদের থাকে। ইন ম্যালিগনেন্সি কি কি চান্স ওদের পিসিও রোগীদের থাকতে পারে, এটা হচ্ছে আরেকটা জিনিস। এখন এই যে এতগুলা প্রবলেম, এই যে তার এত এত সমস্যা হইতে পারে, এত এত অ্যাবনর্মালিটি হতে পারে, এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি থেকে শুরু করে ইনফার্টিলিটি, অনেক কিছু, শর্ট টার্ম লং টার্ম সবই। তাহলে হাউ উই ক্যান ম্যানেজ হার, বা আমাদের ট্রিটমেন্টটা কি হবে, এখানে প্রিভেন্টিভ কোনো অ্যাপ্রোচ আছে কিনা, বা ট্রিটমেন্টটা কি? পুরাটা জুড়েই হচ্ছে এক নাম্বার, এটা যদি বলি এক 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 করে সারাক্ষণ একটি যদি আপনি আনেন, ইট ইজ দ্য লাইফস্টাইল মডিফিকেশন, এটা হচ্ছে দ্য ট্রিটমেন্ট। আপনি দেখেন পিসিও রোগী আপনার কাছে বিভিন্ন ভাবে আসে, ইনফার্টিলিটি নিয়ে আসছে, প্রেগনেন্সি লস নিয়ে আসছে, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নিয়ে আসছে, ওবেসিটি নিয়ে আসছে, এক্সেসিভ বডি হেয়ার নিয়ে আসছে, আবার মেটাবলিক অ্যাবনর্মালিটি, লং টার্ম কমপ্লিকেশন নিয়ে আসছে। তো এক একজন এক একটা নিয়ে আসে। এখন যে যেটা নিয়ে আসে আমি কিন্তু তাকে সেটাই ট্রিটমেন্ট দিব, তার বিয়ন্ডে গিয়ে ট্রিটমেন্ট দিব না। যেমন যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট চাচ্ছে, আমি ওকে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট দিব, ওকে অন্য হার্সিটিজমের ট্রিটমেন্ট দেওয়ার দরকার নাই। যে রোগীটা মোটা, আমি ও চিকন হতে চাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। যে রোগীটার ডায়াবেটিস, ওকে তুমি ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিব, ওর বিয়ন্ডে গিয়ে তো ট্রিটমেন্ট দিব না। ওর ডিসলিপিডেমিয়া, আমি সেটাকে কারেক্ট করবো, মানে ও যা নিয়ে আসছে আমি সেটাই ট্রিটমেন্ট করব। তাহলে ট্রিটমেন্ট অফ হার উইশ বা হার অ্যাবনর্মালিটি, যেটা তার সবার সব হবে না, যার যেটা হচ্ছে তাকে আমি সেটাই ট্রিটমেন্ট দিচ্ছি। কিন্তু ওই ট্রিটমেন্টের বেলায় ইট শুড বি ফলোড বাই অল, যে এই লাইফস্টাইল মডিফিকেশন সবাই পাবে। কারণ আমাদের প্যাথোফিজিওলজি বলে দিচ্ছে যে হোয়াট এভার সে যাই হবে হোক, ওর শরীরে অ্যান্ড্রোজেন বেশি, ওর শরীরে অ্যানোভুলেশন আছে, ওর শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। দিজ আর দ্য থ্রি মেইন পিলার, যেটাকে আমার ব্রেক করতে হয়, যেটাকে আমাকে ঠিক করতে হয়। হোয়াট এভার হার প্রেজেন্টেশন, আমার এই তিন পিলারকে ঠিক করে দিতে হবে, তবেই সে ঠিক হবে। হ্যাঁ, এখন এই তিন পিলারকে ঠিক করতে হলে, এই তিন পিলারকে ভ্যানিশ করতে হলে, প্রথমেই হচ্ছে আমার ওজন কমাইতে হবে। যখনই আমি ওবেসিটিটাকে কমাবো, ওজনকে কমাবো, তখনই তার শরীর থেকে অ্যান্ড্রোজেন কমে যাবে। তাহলে অ্যান্ড্রোজেন যখন কমে যাবে, অ্যান্ড্রোজেন রিলেটেড যে সে অ্যানোভুলেশন করতে চাচ্ছিল সেটা তার কমে যাবে, তখন তার একটা স্পন্টেনিয়াস ওভুলেশন হবে, তার মাসিক হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে ওই লাইন দিয়ে যে সে ইউটেরাইন অ্যাবনর্মালিটি গুলো করে দিচ্ছিল সেটাকে ঠিক করতে পারবো। এক, যখনই তার শরীরে অ্যান্ড্রোজেন কমে যাবে, তাহলে অ্যান্ড্রোজেন কমে যাওয়া মানেই কিন্তু মানে ভিশিয়াস সাইকেল, এই যে অ্যান্ড্রোজেন ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড অ্যানোভুলেশন, এটাকে আমি ব্রেক করে দিয়েছি। এবং ওবেসিটি কমে যাওয়া, অ্যান্ড্রোজেন কমে যাওয়া, এগুলো দিয়ে আমি আরেকটা কি করছি, ইনসুলিন রেজিস্ট্যান্সটাকেও ডিরেক্টলি কমাই ফেলতে পারি। কারণ কি, ওর ওবেসিটি কম কিভাবে, সে কম খাচ্ছে, সে খাওয়াটাকে কন্ট্রোল দিয়েছে এবং সে এক্সারসাইজকে বাড়িয়েছে। তো খাওয়াকে কন্ট্রোল এন্ড এক্সারসাইজ করে সে কি করছে, বডিতে গ্লুকোজটাকে ইউটিলাইজ করার চেষ্টা করছে, গ্লুকোজটাকে কম দিচ্ছে। যখনই বডিতে গ্লুকোজ কম যাবে, তার রেসপন্সে বডিতে ইনসুলিন রিলিজ কম হবে, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সও কম হবে। তাহলে এভাবে সে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকেও কমায় ফেলে। এবং আপনি একটা হচ্ছে রেস্ট্রিক্টেড ডায়েট, কার্বোহাইড্রেট পুয়ার ডায়েট, এবং সেখানে লো জিআই ইন্ডেক্স ডায়েট আমরা যদি দিই, গ্লুকোজ কম দিলে তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে। আরেকটা, যখন আমি তাকে এক্সারসাইজ বলছি, এক্সারসাইজ ইটসেলফ ক্যান মুভ GLUT4 receptor to the
টু দ্য সারফেস ফর দ্য এনগালফ অফ গ্লুকোজ, মানে ওর আর কিছু লাগবে না। আমরা জেনারেলি ব্লাড ট্রান্সপোর্টার গুলোকে ইনসুলিনের মাধ্যমে মুভ করাই, কিন্তু আমি যদি এক্সারসাইজকে প্রিডোমিনেট করে দিই, এক্সারসাইজ ইটসেলফ কিছু ছাড়াই ব্লাড ফ্লোরকে সারফেসে নিয়ে আসতে পারে। ব্লাড ফ্লোর সারফেসে আসা মানে গ্লুকোজকে সে ভিতরে ঢুকাই ফেলতে পারবে। তাহলে সে মানে এক্সারসাইজ ইটসেলফ গ্লুকোজ কমাইতে পারে, কমাই দিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারে। আর একটা হচ্ছে গ্লুকোজ রেস্ট্রিকশন দিয়ে আমি ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারি। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো গেল। ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো মানে সে যে প্যাথোফিজিওলজি গুলো নিয়ে আসতেছে সেগুলো কারেক্ট দিতে পারবো, বা অ্যান্ড্রোজেন কমাই দেওয়া মানে যে হার্সুটিজম টার্সুটিজম যা যা সেগুলো ঠিক করতে পারবো, বা মাসিককে ঠিক করে দেওয়া মানে সেখানে শর্ট টার্ম লং টার্ম যাই হবে হোক সেটাকে আমি ঠিক করে দিতে পারবো। সেই জন্য লাইফস্টাইল মডিফিকেশন বাই ডায়েট, বাই এক্সারসাইজ এন্ড ডায়েট, এটা হচ্ছে মেইন পিলার অফ হার্ট ট্রিটমেন্ট। আমি কি বুঝাতে পারছি? জি আপু। এন্ড ইট ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। আপনি এটাকে ঠিক না করে পরের লাইনগুলোতে ঢুকলে রোগী রেসপন্ড পাবে না, আপনি কোনো ইফেক্ট পাবেন না। আমি যখন এটা ঠিক করলাম, ইট ইজ অ্যাপ্রুভড বাই অল এবং ইট শুড বি দ্য ফার্স্ট লাইন ইন এনি কাইন্ড অফ অ্যাবনর্মালিটি হোয়েন শি ইজ আ কেস অফ পিসিওএস। বাট এরপরে কি সেকেন্ড লাইন ট্রিটমেন্ট? এটা ইন্ডিভিজুয়ালাইজড। এই রোগীটার যদি এবার হয় হচ্ছে হার্সুটিজম, হার্সুটিজমের ট্রিটমেন্ট পাবে। এই রোগীটার যদি হয় মেটাবলিক অ্যাবনর্মালিটি, তার ট্রিটমেন্ট পাবে। এই রোগীটার হাইপারটেনশন, সেটার ট্রিটমেন্ট পাবে। এই রোগীটার ডায়াবেটিস, সেটার ট্রিটমেন্ট পাবে। এই রোগীটার ইনফার্টিলিটি, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট পাবে। মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, সেটাকে ঠিক করার ট্রিটমেন্ট পাবে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু হার কজ, যেটা আপনি জানেন, যেটা আপনি কিছু না করে সবার আগে দিয়ে দেন, কিন্তু ইট শুড বি ফলোড। আগে এক, তারপরে দুই। আচ্ছা, এখন আমাদের যে রোগীগুলো আসছে, আমরা যে রোগীগুলো অ্যাজ এ গাইনোকোলজিস্ট পাচ্ছি, মেইনলি ইনফার্টিলিটি। তাহলে ওর ইনফার্টিলিটি কেন? ডিউ টু অ্যানোভুলেশন। তাহলে আমি যদি সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হিসেবে ওর ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করতে চাই, ইট ইজ হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন। আমি তাকে ওভুলেশন ইন্ডাকশন দিই। এন্ড সেটা কি? ওরাল ওভুলেশন ইন্ডাকশনই আমরা দিয়ে থাকি, পিসিওতে খুব ভালো কাজ করে। আমরা কোনটাকে প্রেফার করি? ল্যাট্রোজলকে প্রেফার করি, যেটা হচ্ছে একটা অ্যারোমেটেজ ইনহিবিটর। কেন আমরা ল্যাট্রোজলকে প্রেফার করি, অ্যারোমেটেজ ইনহিবিটরকে কেন প্রেফার করি? পিসিও রোগীগুলোতে দেখা গেছে যে তাদের তো ওভারিয়ান রিজার্ভ নিয়ে কোনো প্রবলেমই নেই, কারণ ওদের ওভারিয়ান ওভুলেশন হয় না, সবগুলো ফলিকল তারা প্রিজার্ভ করে ফেলে, রিজার্ভ তার খুব ভালো থাকে। তো রিজার্ভ যার খুব ভালো, সেখানে তাদের অনেকগুলো ম্যাচুরিং অবস্থায় ফলিকল থাকে। আমি একটু করে ট্রিগার দিলে কয়েকটা ফলিকল ম্যাচিউর হয়ে যায়, এবং ওই কয়েকটা ফলিকল ম্যাচিউর হতে গিয়ে মাল্টিপল প্রেগনেন্সি। আচ্ছা, তাহলে আমি তাকে ওরাল ওভুলেশন ইন্ডাকশন ল্যাট্রোজল দিব, কারণ হচ্ছে ল্যাট্রোজল মনোফলিকুলার ডেভেলপমেন্ট করে, একটা ফলিকলকে ডেভেলপ করে, কারণ ওর ডিউরেশন অফ অ্যাকশন খুব কম, 48 আওয়ার্স এর মতো থাকে। সিঙ্গেল ফলিকল ডেভেলপ করে, একটাই বাচ্চা দেয়, চান্স অফ ওভারিয়ান হাইপার স্টিমুলেশন কম। কিন্তু যদি ক্লোমিফেন সাইট্রেট দিই, সেটা হচ্ছে অনেকগুলো ফলিকলকে ডেভেলপ করবে, মাল্টিপল প্রেগনেন্সির ভয় আছে, ওভারিয়ান হাইপার স্টিমুলেশনের ভয় আছে। সব মিলাই আমরা লেট্রোজল প্রেফার করি। আচ্ছা, ওরাল ওভুলেশন ইন্ডাকশন যখন কাজ করছে না, সেখানে আমরা কি করি? আপনার এই রোগীটার আরো কিছু ঝামেলা থাকে, যেমন আমি লাইফস্টাইল ইন্টারভেনশন দিয়েছি, কিন্তু তারপরও তার কিছু ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। ওই ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কারেক্ট করার জন্য আমার মেটফরমিন ড্রাগ এই রোগীগুলোকে দিতে হয়। যদি ওরাল ওভুলেশন কাজ না করে এবং তার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, সেখানে মেটফরমিন আমরা তাকে অ্যাড করি। মেটফরমিন অ্যাড করি, ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে। মেটফরমিন কিভাবে কাজ করে? মেটফরমিন পেরিফেরাল গ্লুকোজ ইউটিলাইজেশন বাড়ায়, নিউ গ্লুকোজেনেসিস কমায়, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, এই সব মিলায়ে সে বডির গ্লুকোজ কমায় দেয়। বডির গ্লুকোজ কমায় দিয়ে সে কি করে? সে অ্যান্ড্রোজেনকে কমাচ্ছে, সে সে হচ্ছে এলএইচ কে ডিরেক্টলি কমাতে পারে,
সে হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনকে বাড়াতে পারে, হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে পারে। সে অনেকগুলো কারেকশন করে দেয় যেগুলো পিসিও তে হচ্ছিল, বায়োকেমিক্যাল যে অ্যাবনর্মালিটি গুলো হচ্ছিল মেটফর্মে সেগুলোকে কারেক্ট করতে পারে। তাহলে ওই কারেকশন যখন করে ফেলে ওই সময় তখন ওরাল ওভুলেশন ইনজেকশন অনেক সময় কাজ করে। তাহলে এখানে কো ট্রিটমেন্ট হিসেবে আমরা মেটফর্মিন দিতে পারি। তারপরেও কাজ করলো না, তখন অপশন চলে আসে হয় এলওডি করবো নাইলে গোনাডোট্রফিনে যাব। যদি রোগীটা গরিব হয়, অনেকগুলো টাকা, গোনাডোট্রফিন কিন্তু টাকার ব্যাপার, মনিটরিং করতে হয়, ফ্যাসিলিটির ব্যাপার, তো এইসব রোগী পারবে না, নন কমপ্লায়েন্ট পেশেন্ট, তাকে হয়তো অ্যাডমিট করে এলওডি করা হয়। এলওডি তে কি রুল? 4টা রুল। 40 ওয়াট দিব, 4 সেকেন্ড পারসিস্ট করবে এই ড্রিলিংটা, 4 মিলিমিটার ডেপথ পর্যন্ত যাব, 4টা কর্নারে পড়বো। এই রুল অফ 4 ফলো করে ওকে এলওডি করা হয়। এবং এলওডি কিন্তু লাইফ টাইমে একবারই করা হবে। এলওডি করার পরে 1 বছর পর্যন্ত তার ইফেক্ট থাকবে। কিন্তু এলওডির অসুবিধা যেটা, এটা একটা ইনভেসিভ প্রসিজিওর, অ্যাডহেশন হতে পারে, ওভারিয়ান রিজার্ভ কিছুটা কমতে পারে, বারবার করা যাবে না। এলওডির সুবিধা কি? এলওডির ইফেক্ট 1 বছর থাকে। সে যেহেতু ওভারিকে পাংচার করেছি, সেখানকার ফ্লুইড কমায় দিচ্ছি, সেই জন্য থেকাসেল কিছু ড্যামেজ করেছি, অ্যান্ড্রোজেন কিছু কমে যায়, এলএইচ কিছু কমায় দিতে পারে সে ইনডিরেক্টলি। স্পন্টেনিয়াস ওভুলেশনের চান্স সে বাড়ায়, ন্যাচারাল কনসেপশনের চান্স সে বাড়ায়। তো সেই হিসেবে আমরা এলওডি করতে পারি। এলওডি কাজ করলো না, আমরা আবার তাকে তখন হয়তো গোনাডোট্রফিনে যাব, অথবা আমি এলওডি করলাম না, আমি ডাইরেক্ট গোনাডোট্রফিনে গেলাম, কারণ রোগী ইনভেসিভ। এলওডির ফুল মিনিং কি আপু? ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। ড্রিলিং, ঠিক আছে? তো ল্যাপারোস্কোপিক্যালি করা হবে, তাহলে তো হ্যাঁ, হ্যাঁ। এটা তো এক্সপেন্সিভ হবে আপু। এটা এক্সপেন্সিভ মানে সরকারি হাসপাতালে ল্যাপারোস্কোপি কিন্তু এখন আর এক্সপেন্সিভ নাই। ল্যাপারোস্কোপি সরকারি হাসপাতালে করতে হলে কিসের এক্সপেন্সিভ? আপনি কি ল্যাপারোস্কোপির ইনস্ট্রুমেন্ট থাকে না, টারশিয়ারি কেয়ার সেন্টার গুলা সব মেডিকেলে আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে। স্মুথলি কিচ্ছু না, জাস্ট ঢুকবেন, ঢুকে ওভারি গুলোকে দেখবেন, এবং পলিসিস্টিক একটা পিকচার পাওয়া যায়, পার্ল হোয়াইট অ্যাপিয়ারেন্স, তারপর সেগুলোকে করে দেয়া। মিনিমাম কস্ট, কারণ ও শুধু ড্রাগের কস্টটা দিবে। কয়টা ড্রাগই লাগে, জি এর ড্রাগ লাগে, আর কিছুই লাগে না। বুঝতে পারছি? গোনাডোট্রফিনের যে কস্ট তার চেয়ে কম। গোনাডোট্রফিন কিন্তু কস্টলি ড্রাগ, এবং তার সাথে কিন্তু মনিটরিং আছে, সে রেগুলার আসবে, টিপিএস অলমোস্ট এভরি ডে অর এভরি অল্টারনেট ডে করতে হয়, কারণ দে আর দ্য ক্যান্ডিডেট অফ ওএইচএসএস। তো আপনি টিপিএস করে করে করবেন, ওগুলো কস্টলি না, ওখানে টাকা নিবে না। তো ওই জায়গাগুলো ধরতে গেলে সেই তুলনায় এলওডি লেস কস্টলি, একেবারে জিরো কস্ট দিয়ে তো আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। আর আপনি যেখানে এই কাজগুলো করবেন বলছেন, সেটা অলরেডি ডিএমসি, সোরোয়ার্ডি এরকম বড় বড় হাসপাতালে আপনি করছেন, যেখানে ল্যাপারোস্কোপি ইজিলি অ্যাভেলেবল। যদি হলো না, আমরা গোনাডোট্রফিনে যাই, অথবা সে চাচ্ছে না গোনাডোট্রফিনে যাওয়া হয়। গোনাডোট্রফিনে গেলে আমরা তাকে হয়তো বাইরে থেকে ওই যে ম্যানাগন, এটা আমরা দিতে পারি, ডাইরেক্ট এফএসএইচ আমরা দিতে পারি, রিকম্বিনেন্ট এফএসএইচ আমরা দিতে পারি। এগুলো দিয়ে মনিটরিং করতে হয়, টিবিএস করে করে মনিটর করে, ফলিকুলোমেট্রি করে করে গিয়ে সেখানে বড় হচ্ছে কিনা দেখে আমরা তার ট্রিটমেন্টটা ঠিক করি। আর এর পরেও কাজ করলো না, লাস্ট অপশন হিসেবে তখন আইভিএফ আসে। বাট এই যে এতগুলো অপশন অফ ইনফার্টিলিটি ট্রিটমেন্ট, এর মধ্যে মোস্ট ইফেক্টিভ এন্ড মোস্ট অ্যাক্টিং হচ্ছে ওরাল ওভুলেশন ইন্ডাকশন, এবং ওরাল ওভুলেশন ইন্ডাকশনেই ম্যাক্সিমাম রোগী রেসপন্ড করে যায়, আর কিছু লাগে না। ওই দিয়েই ম্যাক্সিমাম, মানে একেবারে লোডি সবাইকে করতে হবে এটা একটা পার্সেন্টেজের যায়, এবং তার মধ্যেও ভেরি ফিউ পার্সেন্টেজ, অ্যারাউন্ড 4% যাদের আইভিএফ করতে হয়। না হলে ম্যাক্সিমাম ইনফার্টিলিটি ট্রিটমেন্টটাই ওভুলেশন ইন্ডাকশন দিয়ে হয়ে যায়। ঠিক আছে, বুঝাতে পারছি? আচ্ছা, আরেকটা গ্রুপ আপনি পাবেন ভেরি আর্লি, আরেকটা জিনিস আমরা পাই, যেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট পিসিও। অ্যাডোলেসেন্ট পিসিওর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কিন্তু আলাদা। আমরা রটারডাম ক্রাইটেরিয়াতে যেটা বলেছিলাম 3টা ক্রাইটেরিয়ার 2টা হতে হবে। অ্যাডোলেসেন্ট পিসিওতে আমরা ওভারিয়ান মরফোলজি, পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি, এটা আমরা চাই না, এটা খুঁজতেও যায় না। পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি মানে কি? ওভারিয়ান ভলিউম বড় হবে, 3 to 10 মিলিমিটার সাইজের ফলিকল গুলো থাকবে, এবং অ্যারেঞ্জড ইন পেরিফেরি লাইক নেকলেস, এবং সেখানে থেকাল কনসেন্ট্রেশন বাড়বে, থিকনেসটা বাড়বে। এই জিনিসটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি, এবং ফলিকল গুলো হচ্ছে 20 or more in নাম্বার। তো এই জিনিসটা আমরা অ্যাডোলেসেন্ট গ্রুপের জন্য খুঁজতে যাই না, এটা আমরা খুঁজবো না। কেন খুঁজবো না? কারণ হচ্ছে অ্যাডোলেসেন্ট গ্রুপ মোটে হরমোনের এক্সপোজারে যাচ্ছে, তার বডিতে এখন হরমোন খেলা করছে, ওভারি ইস্ট্রোজেন প্রডিউস করছে, প্রজেস্টেরন আসছে। এই যে হঠাৎ করে তার শরীরে হাইপোথ্যালামো পিটুইটারি এক্সপোজার যাচ্ছে ওভারির উপরে,
ওভারি তখন একটু বেশি বেশি কাজ করা শুরু করে, এবং ওভারি যখন বেশি বেশি কাজ করে তখন সেটা দেখতে অনেকটা পলিসিস্টিক পিকচারই চলে আসে। তো সেখানে একটা ফলস ডায়াগনোসিস হয় বা ওভার ডায়াগনোসিস হয় বাই অবজার্ভিং দিস মরফোলজি। সেজন্য এটা আমরা করতে দিব না। তাহলে আমরা কি দেখছি, একটা হচ্ছে মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি আর একটা হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম এক্সক্লুডিং আদার কজ। এই দুইটা দিয়ে অ্যাডোলেসেন্ট পিসিও কে ডায়াগনোসিস করা হয়। এবং ওই মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটির মধ্যেও কথা আছে যে 1 বছরের মধ্যে কোনো অ্যাবনরমালিটি, এটাকে আমরা ধর্তব্যে আনবো না, কারণ 1 বছরের মধ্যে অ্যাবনরমালিটি থাকতেই পারে। দ্বিতীয় তৃতীয় বছরের অ্যাবনরমালিটি যেখানে হচ্ছে তার ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন, যে তার 90 দিনেরও বেশি হয়ে যায় সাইকেলের মধ্যে গ্যাপ, যে 90 দিন পর পর হচ্ছে, 3 মাস 4 মাস পর পর হচ্ছে, এরকম যদি হয় এটা একটা অ্যাবনরমালিটি। ওর 3 বছর হয়ে গেছে মাসিক হয়েছে, কিন্তু ওর এখনো হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, 24 দিনের আগে হয়ে যাচ্ছে, অথবা 48 দিনের বেশি বেশি হচ্ছে, মানে অনেক বেশি দেরিতে 1.5-2 মাস পর পর, অথবা খুব ফ্রিকুয়েন্ট হয়ে যাচ্ছে। এটাকে অ্যাবনরমালিটি হিসেবে নিতে হবে। এগুলো হচ্ছে, অথবা রোগীটার থ্যালার্কি হয়ে গেছে, 15 বছর বয়স, থ্যালার্কি হয়ে গেছে, থ্যালার্কি 3 বছরের মধ্যে মেনার্কি হবে, এটা হচ্ছে আইডিয়াল ওয়ে। থ্যালার্কি হয়ে গেছে, 15 বছর বয়স হয়ে গেছে বা তার চেয়ে বেশি, কিন্তু এখনো সে প্রাইমারি অ্যামেনোরিয়ার কেস, ইট ক্যান বি আ কেস অফ পিসিও অলসো, ওদের ডিলেড মেনার্কি হয় আমরা বলেছি। তাহলে ওই মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি, যে কোনো ফরম্যাটে যদি এই ধরনের কোনো অ্যাবনরমালিটি আপনি পান, এটা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হবে। আর হাইপার অ্যান্ড্রোজেনিজম, ক্লিনিক্যাল অর বায়োকেমিক্যাল, এটা আনাদার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এই দুইটা দিয়ে আমরা অ্যাডোলেসেন্ট পিসিও কে ডায়াগনোসিস করি, ওভারি দিয়ে ডায়াগনোসিস হবে না। এটা হচ্ছে অ্যাডোলেসেন্ট পিসিও। জি আপু, আপনি বলছেন যে 1 বছরের মধ্যে অ্যাবনরমালিটি থাকলে এই 1 বছরটা কি মেনার্কি থেকে 1 বছর? মেনার্কি থেকে 1 বছর। আচ্ছা, তাহলে আইডিয়ালি কত দিনের মধ্যে এটা ঠিক হতে হবে? 2 বছরের মধ্যে? না, আমরা বলি মেনার্কির 1 বছরের মধ্যে মাসিক ঠিক হয়ে যেতে হবে, 1 বছর পরে তার মাসিক ঠিক হয়ে যায়। 1 বছরে তার মাসিক ইরেগুলার, এটা আমরা বলি যে এটা ফাংশনাল, এটা হতেই পারে। 1 বছর পরে ঠিক হয়ে যাবে, 1 বছর পরেও ঠিক হচ্ছে না, সেখানে তার 3-4 মাস পর পর হচ্ছে, এটাকে আপনি ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন ডায়াগনোসিস দিবেন, পিসিওর ক্রাইটেরিয়া হিসেবে নিবেন। বুঝাতে পারছি কি? জি। আচ্ছা, তাহলে এটা গেল অ্যাডোলেসেন্ট পিসিও। আমরা পিসিওতে এক গাদা খারাপ খারাপ কথা বলছি, পিসিওর কিছু ভালো দিক আছে। ভালো দিক হচ্ছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টে ওর ওভারিয়ান রিজার্ভ আমরা কখনো দেখি না, কারণ ওর ওভারিয়ান রিজার্ভ খুব ভালো। ওদের অনেক সময় লেট এজেও মাসিক বাচ্চা হয়ে যাওয়ার হয়ে যায় অনেক সময়, হ্যাঁ, ওটাও হতে পারে। এটা হচ্ছে ওর জন্য একটা ভালো দিক। আর আরেকটা হচ্ছে ওর সার্কুলেটিং ইস্ট্রোজেন বাড়তে থাকে, সেজন্য পেরিমেনোপোজাল পিরিয়ডে নর্মাল মেয়েদের যে তাদের হচ্ছে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি হয়, অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস, বডি এক, এগুলো বেড়ে যায়। পিসিও রোগীগুলোর এগুলো কম হবে, কারণ সার্কুলেটিং ইস্ট্রোজেন তাকে এই সাপোর্টটা দেয় বনি হেলথটাকে মেনটেন করার জন্য, এবং সিমটম গুলো কম আসে। এটা হচ্ছে ওর জন্য একটা ভালো দিক, কিন্তু ওর ম্যাক্সিমামই হচ্ছে খারাপ দিক। এবং সবগুলোর জন্য ওর একটা ক্লোজ মনিটরিং, লাইফস্টাইল মডিফিকেশন এবং কন্টিনিউশন অফ হেলদি লাইফস্টাইল, অ্যাডপ্টিং হেলদি লাইফস্টাইল, এটা আমরা চাই। এবং তার সাথে হচ্ছে যখন যে প্রবলেম সেটার আর্লি ডায়াগনোসিস এন্ড আর্লি ইন্টারভেনশন, এটা আমরা চাই ওভারঅল পিসিওতে। কারো কোনো প্রশ্ন আছে? বুঝা গেছে? জি আপু, ওটা কোথেকে পড়বো? ওটা এটা দত্ত জেফকর দুটা মিলায়। চার্ট গুলো অবশ্যই পড়বেন, অনেকগুলো চার্ট আছে, একটা চার্টও বাদ দেওয়া যাবে না, চার্ট গুলো প্রতিটাই প্রশ্ন। আর কনসেপশন ক্লিয়ার করার জন্য আপনাকে দত্ত জেফকর পড়তে হবে। যতই পড়েন দিন শেষে যে কনসেপশন আবার গোলপাট খায় যায়, সব একসাথে হয়ে যায়। একটু বুঝে বুঝে পড়তে হবে, ঠান্ডা করে পড়তে হবে। প্রথম দিকে কষ্ট হবে, পড়তে পড়তে একটা সময় ঠিক হয়ে যাবে। এবং এখানে কষ্ট একটাই, প্যাথোফিজিওলজি ক্লিয়ার করা। ওটা ঠিক হয়ে গেলে বাকি সব আপনি, যখন আপনার প্যাথোফিজিওলজিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, আপনার যে কোনো অ্যাবনরমালিটি কেন হচ্ছে, কিভাবে ঠিক করবো, কেন ঠিক করবো, ওই জায়গাগুলো তখন আপনার পড়তেও হবে না, এটা আপনি নিয়ে পারবেন। কিন্তু প্যাথোফিজিওলজি ক্লিয়ার থাকে না বলে আমাদের প্রশ্নগুলোর আনসার দিতে কষ্ট হয়ে যায়। আমি কি বুঝাতে পারছি? জি আপু। আচ্ছা, তাহলে আমরা যে এখানে বলছিলাম যে আদার কজেস গুলা একটু আনছিলাম, সেগুলোকে আমরা কিভাবে এক্সক্লুড করব? একটা হচ্ছে লেট অনসেট সিএইচ, ওর একটা ডিডি। তো লেট অনসেট সিএইচ কে আমরা কিভাবে এক্সক্লুড করব? আমরা ক্লিনিক্যালি বলছিলাম হার্সুটিজম, ভিরিলাইজিং ইফেক্ট, এগুলো আমরা পাবো। এবং এটা ইনসাইডিয়াস অনসেট থাকতে পারে, একটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, সিএইচ এ ফ্যামিলি হিস্ট্রি থাকে পজিটিভ। এবং যখন আপনি ইনভেস্টিগেশন করতে যাবেন, সেখানে 17 আলফা হাইড্রোক্সি প্রোজেস্টেরন, 17
অ্যাডোলেসেন্ট পিসিও ট্রিটমেন্ট হচ্ছে ও যেটা নিয়ে আসবে সেটা, ওর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নিয়ে আসলে সেটা ঠিক করা, আর ওর যদি হার্সুটিজম ওবেসিটি থাকে সে ও যে কমপ্লেন নিয়ে আসে, হ্যাঁ, ওইটা ঠিক করা। ওর কমপ্লেন অনুযায়ী ওর ট্রিটমেন্ট আসবে। এটা এরকম না যে অ্যাডোলেসেন্ট পিসিও পাইছি ধরে ওর কমপ্লেন না থাকলে ও কোনো ট্রিটমেন্টই পাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে লেটসে সিএইচএ 17 আলফা হাইড্রোক্সি প্রজেস্টেরন বেশি থাকে, মোর দ্যান 700, ওইটা দিয়ে আমরা করি। 200 নিচে থাকলে বলি এটা এক্সক্লুড করে লেটসের সিএইচ না। ইন বিটুইন থাকলে আমরা এসিটিএইচ স্টিমুলেশন টেস্ট করি। যাই হোক, আমরা 700 উপরে আর 200 নিচে এটা দিয়ে আমরা ঠিক করি। হরমোন প্রডিউসিং ওভারিয়ান টিউমার বলেছি যে আমরা আলট্রাসোনোতে দেখতে পারি, সিটি স্ক্যানে দেখতে পারি, আর টেস্টোস্টেরন তো 200 হলে আমরা এই ফার্দার ইভালুয়েশন গুলো দিব, সার্জিক্যাল কারেকশন দিব। তারপরে হচ্ছে কুশিং সিনড্রোম, এখানে একটা ডিডি কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম কিভাবে আমরা ডিটেক্ট করি? এটা হচ্ছে লো ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট। লো ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট আমরা কি করি? আগের দিন সকাল 8টায় ওর ইউরিনারি স্টেরয়েডটা দেখা হয়। ইউরিনারি স্টেরয়েড কর্টিসল লেভেলটা দেখা হলো, ইউরিনারি কর্টিসল লেভেল দেখে মার্ক করে রাখা হলো। রাতের 11টায় ও 1 মিলিগ্রামের একটা ডেক্সামিথাসোন ট্যাবলেট খাবে। পরের দিন সকাল 8টায় ওকে আবার ইউরিনারি কর্টিসল দেখা হবে। নর্মাল পেশেন্টের কি হয়? নর্মাল পেশেন্টের হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস বরাবর স্টেরয়েড রিলিজ হয়, কিন্তু বাইরে থেকে যদি আমি কোনো স্টেরয়েড দিয়ে দিই তখন সেই হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিসকে সাপ্রেস করে দেয়। সাপ্রেস করে দিলে অ্যাড্রেনাল প্রোডাকশন অফ কর্টিসলটা তখন কমে যায়, এবং সেটাই ইউরিনারি কর্টিসল কমে যায়। মানে আমি বাইরে থেকে যখন স্টেরয়েড দিচ্ছি আমার বডি সেটা প্রডিউস আর করবে না, কারণ বাইরে থেকে দিচ্ছে তো, পেয়ে গেছে তো, পেলেই হলো, না পেলে বডি প্রডিউস করবে। বাইরে থেকে দিয়েছে, বডি আর প্রডিউস করলো না, তাহলে ইউরিনারি কর্টিসল আগের দিনের চেয়ে পরের দিন সাপ্রেস হয়ে গেল। কিন্তু কুশিং সিনড্রোমে যেটা হয় সেটাতে হচ্ছে কুশিং সিনড্রোমে অ্যাড্রেনাল গ্ল্যান্ড নিজস্ব কর্টিসল রিলিজ করে, এটা হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস কন্ট্রোলড না। তো এই জন্য আমি বাইরে থেকে যতই স্টেরয়েড দিই এখানে কোনো সাপ্রেশন হয় না। আগের দিন যে কর্টিসল পরের দিন আমি মোটামুটি একই লেভেলের কর্টিসল পাই, তার মানে দেয়ার ইজ নো সাপ্রেশন। এটাই ইন্ডিকেট করে এটা কুশিং সিনড্রোম। আর যদি সাপ্রেস হয়ে যায় এটা হচ্ছে নর্মাল পেশেন্ট। আমি কি বুঝাতে পারছি? বুঝা গেছে? তারপরেও আপনি ভুলে যাবেন, চেষ্টা আরেকবার একটু বলেন, ছোট করে আরেকবার বলেন আপু। ছোট করে যদি বলি সেটা হচ্ছে একটাই কথা, সাপ্রেশন না হলে কুশিং সিনড্রোম শেষ। পজিটিভ নেগেটিভ বুঝতে যায় না। আপনি লো ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট হয় নাই, সাপ্রেশন কুশিং সিনড্রোম, এতটুকু মনে রাখেন, আর কিছু মনে রাখেন না। বুঝতে পারছি? কারণ ওই ব্যাচ পোস্ট মার্কার কথাগুলো আপনি দিন শেষে আবার ভুলে যাবেন, প্রতিদিন ভুলে যাবেন। সেই পরীক্ষার হলে আপনি ওই একটা জিস্ট কথাই আপনাকে লিখতে হবে, সাপ্রেশন হয় কি হয় না, হয় না কুশিং সিনড্রোম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা ডিডি হিসেবে এক্সক্লুড করি, কুশিং সিনড্রোম কিনা, লো ডোজ ডেক্সামিথাসোন। তারপরে অ্যাড্রেনাল টিউমার, সেজন্য ডাইহাইড্রোপেন্ডোস্টেরন সালফেট 800 পড়ে গেলে অ্যাড্রেনাল টিউমার কিনা, অ্যাবডোমিনাল সিটি এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট। এইভাবে আমরা আদার কজগুলোকে কিন্তু এক্সক্লুড করে ফেলি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পিসিও এবং সে তার হাত দিয়ে বাকি কজগুলোকে এক্সক্লুড করা, এই জায়গাটা। আমি সবাইকে বুঝাতে পারছি জিনিসটা? অ্যাডোলেসেন্ট পিসিওতে কি বলছেন? একটা কুশিং, হ্যাঁ, একটা হচ্ছে কুশিং সিনড্রোম, আরেকটা কি বলেন আপু? অ্যাড্রেনাল টিউমার। আর 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 কি কিছু বলছেন আপু ডিডি হিসেবে? লেট অনসেট সিএইচ এটা এক্সক্লুড করছি, হরমোন প্রডিউসিং ওভারিয়ান টিউমারকে এক্সক্লুড করছি। আপু সিএইচ না মানে বুঝি নাই সিএইচ। লেট অনসেট সিএইচ মানে হচ্ছে লেট অনসেট কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, সিএএ। সিএএইচ, লেট অনসেট কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, সেটাকে আমরা জি, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন অ্যাডোলেসেন্ট পিসিও যে ট্রিটমেন্ট বলছেন, রোগীটা হার্সুটিজমের ট্রিটমেন্ট চাচ্ছে। আমি তাকে প্রথম অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন ফার্স্ট লাইন, এটা কারোর জন্য বাদ যাবে না, অ্যাডোলেসেন্টও বাদ যাবে না। ফার্স্ট লাইন হচ্ছে ওয়েট কন্ট্রোল। নেক্সট হচ্ছে লোকাল থেরাপি আমরা তাকে দিতে পারি, যেটার জন্য আসছে সেই হার্সুটিজম লোকাল থেরাপি দিয়ে দিতে পারি। তারপরে যদি না সে হচ্ছে না কোনোভাবে, কারণ সে একটা পুরো কন্ট্রোল চাচ্ছে, তখন আমরা তাকে এন্টি অ্যান্ড্রোজেন দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করি। সে অ্যান্টি অ্যান্ড্রোজেন আমরা তাকে হচ্ছে সিপ্রোটেরন অ্যাসিটেট দিতে পারি, স্পানোলেকটেন দিতে পারি, ফেনিস্টেরাইড দিতে পারি। এগুলো আমাদের অ্যান্টি অ্যান্ড্রোজেন তো আছে 4টা। তো আমরা
মেইনলি সিপ্রোটেরন অ্যাসিটেট দিই, এবং যেহেতু তার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিও থাকে, তো সেখানে আমরা ওসিপি ফর্মে সিপ্রোটেরন অ্যাসিটেট দিই, যেটা হচ্ছে গায়ান 35। সেখানে হচ্ছে সিপ্রোটেরন অ্যাসিটেট ইথিনাইল স্ট্রাডিওল। কি সুবিধা দিবে? সাইক্লিক্যাল মাসিকটাও করবে। আরেকটা কি সুবিধা দিবে? অ্যান্ড্রোজেন, সার্কুলেটিং অ্যান্ড্রোজেনকে সাপ্রেস করে দিবে, ফার্দার ফিচার গুলোকে কম আসতে দিবে এইভাবে। কিন্তু আপনি যখন একটা অ্যান্টি অ্যান্ড্রোজেন দিয়ে ট্রিটমেন্ট দিবেন, এখানে কাউন্সেলিংটা থাকে, ইফেক্ট আসতে 3 to 6 মাস সময় লাগে। আজকে দিলেন, কালকে যদি খুঁজতে থাকেন যে হেয়ার কমে গেছে, হবে না। 3 to 6 মাস সময় লাগে এটার ইফেক্ট আসতে। এছাড়া আর কি? এছাড়া হচ্ছে আপনি যতক্ষণ ট্রিটমেন্ট দিবেন ততক্ষণই তার এফেক্ট, যে ট্রিটমেন্ট বন্ধ করেছেন এফেক্ট চলে যাবে, আবার হেয়ার আসবে। তাহলে এটার পার্মানেন্ট রেমেডি কি? ওয়েট রিডাকশন। ওয়েট কন্ট্রোল করেন, ওয়েট কন্ট্রোল করলে অ্যান্ড্রোজেন বডি থেকে কমে যাবে, অ্যান্ড্রোজেন কমে গেলে হার্সুটিজম আসবে কেন? এইভাবে কারেকশনটা দিতে হয় যদি হার্সুটিজমের ট্রিটমেন্ট চায়। মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি ট্রিটমেন্ট চাচ্ছে, ও কি চাচ্ছে? ওর আসলে মাসে মাসে সাইকেল হয় না, এটা নিয়ে সে ওরিড। তো এটা তাকে বুঝাতে হবে ইট ইজ দ্য নর্মাল প্যাথোফিজিওলজি, যে তোমার মাসিক হবে না কারণ তোমার ডিম ফুটছে না। তো এটা অসুবিধা হবে না যদি কিন্তু তুমি ওয়েট রিডাকশনটা দাও। ওয়েট রিডাকশন দিয়ে যদি আইডিয়াল বডি ওয়েটে চলে যায়, অটোমেটিক এটা কারেক্ট হয়ে যাবে। তারপরেও হচ্ছে না, ওর অনেকদিন পর পর মাসিক হয়, সেখানে আমরা তাকে উজ্জ্বল ব্লিডিং বলি। উজ্জ্বল ব্লিডিং মানে হচ্ছে 2.5-3 মাস পর পর না হলে সেখানে সে একটা প্রোজেস্টেরন শর্ট কোর্স খাইয়ে উজ্জ্বল দিবে। কি সুবিধা? এন্ডোমেট্রিয়াল থিকনেসটা কন্ট্রোল থাকলে। এন্ডোমেট্রিয়াল থিকনেস কন্ট্রোল থাকলে তাহলে হচ্ছে তার কোনো প্যাথোলজি আসার চান্স থাকবে না। এভাবে উজ্জ্বল ব্লিডিং, কারণ অ্যাডোলেসেন্টকে খুব জরুরি না আবার মাসে মাসে মাসিক হতে হবে। মাসিক মানেই তোর লস হচ্ছে বেসিক্যালি, তো এটা জরুরি না। কিন্তু প্যাথোলজি যেটা ডেভেলপ করছে ওইটা প্রিভেন্ট করে দেওয়ার জন্য ওকে আমরা উজ্জ্বল ব্লিডিংটা বলবো। এখন ও যদি বিয়ে করে ফেলে, ধরেন ও বিয়ে করেছে, অ্যাডোলেসেন্ট বিয়ে হয়ে গেছে, যেটা আমরা চাই না, তারপরেও হয়েছে, সেখানে সে মাসিক রেগুলার করতে চাচ্ছে এবং এখন সে বাচ্চা নিবে না, ওখানে সে একটা কন্ট্রাসেপটিভ অ্যাডভাইসও চাচ্ছে, ওসিপি উইল বি দ্য বেস্ট ড্রাগ ফর হার। ওসিপি দিলে কি হচ্ছে? সাইকেলও রেগুলার হচ্ছে, এন্ডোমেট্রিয়ামটাও কন্ট্রোল থাকছে, সিমটমও কিছুটা সাপ্রেস করে রেখে দিয়েছে, এবং ওসিপি কিন্তু তাকে অনেকটা হরমোনালি ব্যালেন্স করে রাখে। তো এই জিনিসটা আমরা তাকে দিতে পারি। তো এটা হচ্ছে এই জন্যই ট্রিটমেন্ট গুলো কিন্তু ভেরি মাচ ইন্ডিভিজুয়ালাইজড। কাকে দেখছি, তার কি উইশ, তার কি কি প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জ অলরেডি হয়ে গেছে, সেইটা প্ল্যান করে আমাদের ট্রিটমেন্ট গুলো দিতে হয়। আমি কি বুঝাতে পারছি দীপান্বিতা? বুঝা গেছে? আপু কম্বাইন্ড পিল দেবো কি আমরা? যদি সে কন্ট্রাসেপশন চায়, কন্ট্রাসেপশন চাইলে ওসিপি দেওয়া যাবে তো। আর যদি কন্ট্রাসেপশন না চায় তাহলে কি করব? দিব না, বললাম না, ও না, যা মানে- চায় তাই দিব। হ্যাঁ, না মানে কন্ট্রাসেপশন দেবো না, কিন্তু ও প্রতি মাসে মাসে পিরিয়ড হোক বা এটা যদি চায় তখন কি করবো? ওইটা বলে দিতে হবে যে তোমার তো প্রতি মাসে পিরিয়ড হওয়ার দরকার নাই, অ্যাডোলেসেন্ট মেয়ের প্রতি মাসে পিরিয়ড হতে হবে, ওটা হ্যাঁ, just বিয়ে আমি হয়ে গেছে যে বিয়ে হইলেও প্রতি মাসে মাসিক হতে হবে, এটা কি দরকার? ও ওয়েট রিডাকশন করুক, এটা হচ্ছে ফার্স্ট ড্রাগ, আচ্ছা আচ্ছা ঠিক আছে? ওইটা দিয়ে ঠিক হবে। তারপরও বিয়ে হয়ে গেলে ওসিপি দেওয়াটা আমাদের জন্য ইজি হয়, কারণ ওই যে মানে যে সোশ্যাল যে ট্যাবু, এটা থেকে সে মুক্তি পায়, সে নেয়, যেহেতু সাইকেল রেগুলার চাচ্ছে, বিয়েও হয়েছে, এখন বাচ্চাও নিবে না, তাহলে এটা তার জন্য হয়, অসুবিধা নাই, দিতে পারি। বুঝাতে পারছি? জি আপু, বেস্ট অপশন গুলা কোনগুলা যেগুলা লো ডোজ এখানে একটা ভালো কথা, এটা ভালো বলছেন। ওসিপির বেলায় আপনি যদি তাকে হার্সুটিজমও কারেক্ট করতে চান, সেখানে গায়ান 35টা, সিপ্রোটেরন অ্যাসিটেটলা আছে সেটা। আর যদি না হার্সুটিজমের প্রবলেম না, ও মাসিক রেগুলার চাচ্ছেন, ওই জায়গা যদি হয়, আমরা হচ্ছে 4th জেনারেশন যে পিলটা সেটা আমরা চাই, ড্রসপারিনো, কারণ ওটার এন্টি অ্যান্ড্রোজেনিক, ওটার অ্যান্ড্রোজেনিক কোনো ইফেক্ট নাই। কিন্তু আমার 2nd জেনারেশন পিল, যেগুলো আমরা নর্ডের 28 বা এগুলা লেভোনর্জেস্ট্রাল যেটা ছিল, সেখানে অ্যান্ড্রোজেনিক ইফেক্ট ছিল। হ্যাঁ, তো আমরা ওইগুলো দিব না। যদি আমি দিই তাকে হচ্ছে 4th জেনারেশন পিল দিব যদি সে খেতে চায়, কারণ ওটার কোনো অ্যান্ড্রোজেনিক ইফেক্ট আসে না, কোনো প্রবলেম সে করে না, শুধু সাইকেল বাড়াবে না। ফোর্থ জেনারেশনের কথা তো বলতে ওয়েট বাড়াবে না। জি। ওয়েটও বাড়ায় না, কিন্তু আদারওয়াইজ সিপ্রোটেরন অ্যাসিটেট ক্যান বি দ্য ড্রাগ। বুঝাতে পারছি? জি আপু। পিসিও বুঝা গেছে? এখন তো বলছে আপু, আবার নিজে নিজে চিন্তা করতে গেলে তাওলায় যাবো মনে হচ্ছে। ঠান্ডা মাথায় পড়তে হবে, বারবার পড়তে হবে। এই জিনিসগুলো একটু কঠিন, মানে সামারাইজ করে নিয়ে আসা খুব কঠিন, কিন্তু যেদিন আপনি সামারাইজ করে নিয়ে আসবেন দেখবেন খুবই সোজা। ওটা পুরাটাই হচ্ছে একটু প্র্যাকটিস, একটু পড়া, তার উপরে একটু কনসেপশন ক্লিয়ার রাখা। প্রবলেম হচ্ছে জিজ্ঞেস করে নেন, বুঝে নেন, কনসাল্ট করে নেন, তাহলে ইজি হবে।
হ্যাঁ, আর জিনিসটা পুরাটাই কিন্তু প্রচন্ড ম্যাথ। ম্যাথ মানে ম্যাথ সলভ হতে হবে, আপনি বুঝছেন না মানে ম্যাথ সলভ হচ্ছে না। তো এটা আপনার ক্লিয়ার করতে হবে। আজকে আমি শুধু এতটুকুই রাখি, প্রাইমারি অ্যামেনুরিয়াটা আমি নেক্সট দিন করবো, তাহলে নাইলে সব একসাথে গুবলেট হয়ে যাবে আর কি। জি আপু। এই রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে কিনা, এটা একটু বলেন, যে আমি এই জায়গাটা বুঝি নাই বা ওরকম বুঝে না, এরকম কিছু কি আছে? নাই? আচ্ছা, তাইলে আমরা নেক্সট রবিবারে আমাদের ক্লাস, ওই ক্লাসে আমরা যে বাকি জিনিসগুলো বাদ আছে সেগুলো ক্লিয়ার করবো, ঠিক আছে? জি আপু। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। রিপন ভাই আছেন? রিপন ভাই আছেন? আচ্ছা, আমি বেরোচ্ছি, পরে বলে দিচ্ছি। আজকের যে টপিকস গুলা, এগুলা হচ্ছে পুরাটা